ফোনে সেই কাঁপা কাঁপা ঠোঁটের গভীর ছোঁয়া পেতেই ওপাশে শুভ্রের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেললো। তারপর নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে আসা ফোনটাতে গভীর করে চুমু দিয়ে অবশ গলায় বলল, ও মা, আমার নেশালো বউ, এবার শান্তিতে ঘুমা। গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতে রিদি ফোনটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হেসে উঠল। সত্যি লোকটা দিন দিন কেমন যেন মাত্রা অতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করার পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিয়ে গেল। সে খেয়াল কি তার আছে? এখন তো এই জন্মেও আর চোখেও ঘুম আসবে না। সে বিছানার এপাশ ওপাশ করতে করতে আর মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল, সে নিজেও টের পেল না। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদটা হৃদির চোখে পড়তেই তার ঘুমটা ভাঙল। ধর্মর করে উঠে বসে ফোনের দিকে তাকাতেই তার তো আত্মারাম খাঁচা ছাড়া। 9টা বেজে গেছে। সকালের এতগুলো সময় যে রাজ্যের যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা ভাবতেই হৃদির কপালে হাত দিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টোন করে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। হোয়াটসঅ্যাপে শুভ্র মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, গুড মর্নিং আমার স্বপ্নের মহারানী। এত ভোরে শুভ্রের এমন মিষ্টি মেসেজ পেয়ে হৃদির গাল দুটো লাজুক রাঙা হয়ে উঠল। লোকটা দিন দিন বড্ড রোমান্টিক হয়ে যাচ্ছে। সে একগাল হেসে টাইপ করলো, গুড মর্নিং। পাঠানোর সাথে সাথে ওপাশ থেকে একটা ছবি এলো। ছবিতে শুভ্র জিভ বের করে একটা অদ্ভুত স্টাইল করেছে। রীতি খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলাতে না পেরে সেও জিভ বের করে একটা ছবি তুলে শুভ্রর চ্যাটে পাঠিয়ে দিল। কিন্তু দুষ্টু শুভ্র কি আর ছেড়ে দেওয়ার পাত্র? রীতি পাঠানোর ছবির উপর সাথে সাথে সে একটা হাহা রিয়াকশন দিয়ে বসলো। রীতি ফোনটা হাতে নিয়ে কিছুটা রেগে গেল। মনে মনে ভাবলো, কি অসভ্য, আমার ছবি দেখে হাসি পায়। জেদ চেপে গেল তার। তাই সেও পাল্টা শুভ্রর ছবিতে একটা হা হা রিয়াকশন দিয়ে দিল। ঠিক তখনই শুভ্রর থেকে আরেকটা ছবি এলো। ছবিটা দেখে হৃদির হাসি যেন বাঁধ ভাঙলো। শুভ্র চোখ মারার ভঙ্গিতে টিপে আছে। মেয়েলি অদলে দু হাতের আঙ্গুল কানের পাশে ভি সাইন করে ধরে আছে। আর নাকের উপর বিড়ালের গোফের ফিল্টার। এমন কিউট আর হাস্যকর লুকে শুভ্রকে আগে কখনো দেখেনি রীতি। কিন্তু চমকটা তখনও বাকি ছিল। ঠিক পর মুহূর্তে আরেকটা ছবি এলো। শুভ্র ফোনটা নাকের ডগায় একদম কাছে ধরে টেরা চোখ করে অদ্ভুত এক হাবাগোবা ভঙ্গি করে ছবি। এই ছবিটা দেখেই হৃদি আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে ওর চোখে জল চলে এলো। বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেল। কিন্তু হৃদির হাসার তো থামার নাম নাই। শুভ্রর এই পাগলামি ভরা দুষ্টুমিগুলো হৃদির সকালটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিল। হাসতে হাসতে হৃদির দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। হৃদি হাসির তোর সামলে নিয়ে দেখলো শুভ্র ভিডিও কল দিয়েছে। হৃদির হাতটা যেন থরথর করে কাঁপছে। ধরবে কি ধরবে না, পরক্ষণে সাহস সঞ্চয় করে সে কলটা রিসিভ করলো। কিন্তু আঙ্গুল দিয়ে ক্যামেরার লেন্সটা চেপে ধরলো। চুলের ছাড়া যা ছিঁড়ি চুলের। শুভ্র যদি এই অবস্থায় তাকে দেখে তবে তো মান সম্মান বলতে কিছু আর অবশিষ্ট থাকবে না। স্ক্রিনে শুভ্রকে দেখা যাচ্ছে। সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ঘুমের রেশ। হৃদি অপলক তাকিয়ে রইল সেই চেনা মুখটার দিকে। শুভ্র আধো ঘুমে কিন্তু রাগী গলায় বলে উঠল, এই বেয়াদব, ক্যামেরা থেকে হাত সরা, সামনে আয়। হৃদি লজ্জার সংকোচে মিনমিন করে বলল, না, সামনে যাওয়া যাবে না। এবার শুভ্র চোখ পাকিয়ে ধমক দিল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। সামনে আয় বলছি, কুত্তার বাচ্চা। রীতি কিছুটা আমতা আমতা করে বলল, আমি ফ্রেশ হইনি, ঘুম থেকে উঠলাম। শুভ্র আলসেমি মাখা গলায় পাল্টা প্রশ্ন করলো, তো? রীতি নিজের অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করলো, এই অবস্থায় কিভাবে সামনে যাব। শুভ্র গম্ভীর গলায় বলে উঠল, এত কিছু বুঝি না, সামনে আয়, দেখবো তোকে। রীতি দোটানায় পড়ে জিজ্ঞেস করলো, আসতেই হবে? শুভ্র এক কথায় উত্তর দিল, হুম, কুইক। রীতি কোনো মতে এক হাত দিয়ে জট পাকানো চুলগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরপর কাঁপা কাঁপা হাতে ক্যামেরার লেন্স থেকে আঙুলটা সরিয়ে নিল, কিন্তু লজ্জার সংকোচে চোখ নামিয়ে রাখলো। শুভ্র অনেকক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
তারপর শান্ত গলায় প্রশ্ন করলো, কালকে যে শপিং ব্যাগ দিয়েছি খুলেছিস? রিদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। শুভ্র নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা খুলে দেখিস, ভেতরে যা পাবি তা পরে বিকালে রেডি থাকবি, আমি নিতে আসবো। রিদি এবার ক্যামেরার দিকে সরাসরি তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কোথাও যাব নাকি? শুভ্র ক্যামেরাটা নিজের মুখের সামনে আরো একটু কাছে আনলো, বা হাত দিয়ে কপালের অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, সেটা স্পেশাল, এখন বলা যাবে না। রিদি মিনমিন করে বলল, আচ্ছা। সে আর কথা বাড়ালো না, কিন্তু শুভ্র আর ছাড়ার পাত্র সে দুষ্টুমি ভরা গলায় আদেশ করলো, গুড। আর শোন, একটা চুমা দে। রিদি চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করে বলল, কি, আবার? শুভ্র ভুরু নাচিয়ে ঠান্ডা গলায় বলল, আবার মানে? আমার যখন ইচ্ছে চুমু চাইবো চুমু খাবো, বিনিময়ে তোকে খেয়ে ফেলবো, তাতে তোর কি? কথাটা শুনে রিদি যেন হুঁশ হারিয়ে ফেললো। লজ্জার মাথা খেয়ে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আমার কি মানে? আপনি আমাকে খাবেন আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও খেয়ে দেব। শুভ্র এক মুহূর্ত দেরি না করে দুষ্টু হাসিতে বলে উঠল, আয় তাহলে, আমি তোকে খাবো, তুই আমাকে খাবি, দেখি কে বেশি খেতে পারে। রিদি নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তেই লজ্জায় টকটকে লাল হয়ে গেল। নিজের বলা কথাগুলো মনে পড়তেই তার কেমন যেন অস্বস্তি লাগছে। সে কোনো মতে বলল, অসভ্য, রাখলাম এখন। শুভ্র নাসর বান্দা, সে বায়না ধরে বসে রইল, উহু, আগে চুমোতে। রিদি ঢোক গিলে বলল, পারবো না বলছি না। শুভ্র আবারও জেদ ধরলো, দে না। রিদি না সূচক মাথা নাড়ালো, উহু। শুভ্র একদম নরম গলায় মিনতি করলো, প্লিজ জান। শুভ্রর এই অদ্ভুত অনুরোধে রিদির বুকের ভেতর কেমন যেন মায়া মায়া ভাব খেলা করে গেল। সে আর দ্বিমত করলো না। মুহূর্তে সব লজ্জা একপাশে সরিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে দুটো ফোনের ক্যামেরায় সশব্দে দুটো চুমু খেয়ে দিল। তারপর এক সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে যেন মাত্রই সে কোনো একটা বড় বিশ্বযুদ্ধ জিতে এসেছে। এদিকে শুভ্র ছাদের দিকে চেয়ে মুচকি হাসছে। এত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার মনমোহিনীকে পাওয়ার পথে সে আজ সার্থক। হুট করে দরজার কাছে পুরুষালী কণ্ঠস্বর শুনে তার ঘোর কাটলো। তাকিয়ে দেখলো তুর্য আর রিফাত দাঁড়িয়ে আছে, দুটোরই চোখে আগুনের মতো রাগ। শুভ্র চিত হয়ে শুয়ে উদাস গলায় বলল, হঠাৎ তোরা, ভেতরে আয়। তুর্য রাগী পায়ে এগিয়ে এসে তেড়ে গিয়ে বলল, কেন আসতে পারি না? লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানবো না, নিজেকে কি ভাবিস তুই? শুভ্র নির্বিকার ভঙ্গিতে বলল, তোদেরকে বলেছে আমি লুকিয়ে বিয়ে করেছি? বিয়ের এখনো অনেক দেরি, সময় হলে তোরা খবর পেয়ে যেতিস। রিফাত শুভ্রর পাশে ধপ করে বসে পড়ে, খোঁচা দিয়ে বলল, ও, তাহলে আমরা অতিথি, তোর বন্ধু না। বিয়ের আগে কার্ড দিবি, আমরা এসে চুপচাপ দাওয়াত খেয়ে চলে যাব, তাই না? শুভ্র স্বাভাবিক গলায় বলল, কথাটা মন্দ বলিস নাই। তুর্য আর ধৈর্য রাখতে পারলো না, গর্জে উঠে বলল, তার মানে তুই বলতে চাইছিস আমরা অতিথি? রিফাত, ধর একে, আমাদের না জানিয়ে বিয়ে করা, তারা করাচ্ছি তোকে বিয়ে করা। মুহূর্তের মধ্যে রিফাত আর তুর্য ঝাঁপিয়ে পড়ে শুভ্রর পরনের লুঙ্গিটা টেনে ধরলো। কাল রাতে ভীষণ ক্লান্ত থাকায় শুভ্র লুঙ্গি পরে শুয়ে পড়েছিল। আকস্মিক এই আক্রমণে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দুই হাত দিয়ে পানপণে লুঙ্গি খামচে ধরে। ঠিক এই টানা হেঁচড়ার মাঝে ঈশান রুমে ঢুকলো। দৃশ্যটা দেখে সে পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়ে বলল, আরে বাহ, সিনেমা চলছে দেখি। তাই এই সিনেমার ভিডিও না করলে টাকার থেকেও বড় মিস। শুভ্র রাগে লজ্জায় চিৎকার করে উঠল, দেখ ভালো হচ্ছে না, লুঙ্গি ছাড় বলছি। রিফাত লুঙ্গির গিঁট ধরে আরো জোরে জোরে টানতে লাগলো, বলল, ব্যাপার কি বলতো? শুভ্রার কাছে শুনলাম রিদি নাকি তোর জন্য বিষ খেয়েছিল, আর তুইও নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছিলি। শালা, এত কিছু হয়ে গেছে আর আমরা জানলাম না, আজকে তোরে খাইছি। শুভ্র ঠোঁট কামড়ে রাগে গজগজ করে বলল, এই হালার ঘরের হালা, লুঙ্গি ছাড় বলছি। শুভ্রর গগন বিরাদি চিৎকারে মনে হচ্ছে ছাদের পেলেস্তারাও প্লাস্তাররাও খসে পড়বে। কিন্তু রিফাত নাছোড়বান্দা, সে শুভ্রর লুঙ্গির গিঁটটাকে যেন জীবনের শেষ সম্বল মনে করে ধরে হ্যাচকা টান মারছে। রিফাত দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, আরে শালা, এত ভাবনিস কেন বলতো? আজকে তোর ওই নিচের রহস্য উদ্ঘাটন করে আমি ইতিহাস লিখবো। দেখি তো রিদি ভাবি কি দেখে তোর প্রেমে পাগল হলো। পাশ থেকে তুর্য শুভ্রর এক পা বগলে চেপে ধরে রীতিমতো কুস্তি লড়ছে। সে হাঁপাতে হাঁপাতে রিফাতকে বলল, রিফাত, দে টান জোরে, মনে হচ্ছে ভেতরে কোনো মেমোরি কার্ড লুকানো আছে। এই শালার নিচের রহস্যটা আজকে পাংচার করেই ছাড়বো। শুভ্র বিছানার উপর জ্যান্ত কই মাছের মতো লাফালাফি করতে করতে
এবার দাঁতে দাঁত চেপে গর্জল, এই স্টুপিড, মান্না খেতে চাইলে ছাড় বলছি, তোদেরকে ডিকশনারিতে ম্যানার্স বলতে কিছু নেই রে হারামি। ঈশান এক কোণে দাঁড়িয়ে খুব ভক্তি ভরে ফোনের স্টেবিলাইজার অন করে ভিডিও করছে। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, বস, আপনি একদম অস্থির লাফাচ্ছেন। আপনি শুধু একবার ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ুন। রিদি ম্যাম যখন আপনার এই লুঙ্গি মার্শাল আর্ট দেখবে, তখন সে খুশিতে আপনাকে ব্লক করে দিবে। শুভ্র এবার ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে উঠল, ঈশান তুমি কিন্তু লিমিট ক্রস করছো, ফোন সরাও বলছি। তুর্য এবার শুভ্রর প্যান্টের এক আঙ্গুলে কড়া করে একটা সুড়সুড়ি দিয়ে বলল, রিফাত, গিট প্রায় ঢিলা হয়ে গেছে। শালা শুভ্র, আজকে তোর ইজ্জতের বেলুন আমরা আকাশে উড়িয়েই ছাড়বো। শুভ্র এবার রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা খামচে ধরে চিল্লিয়ে উঠল, আলে হাডাল ঘরের আলা, হালা, লুঙ্গি ছাড় বলতেছি। তোদের কি জন্মের শখ মিটে গেছে? আমার লুঙ্গি নিয়ে রিসার্চ না করে নিজেদের হাফ প্যান্ট সামলাগে। ঈশান খুব নিরিবিলিভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে বাড়াতে বলল, বস, আপনি প্লিজ কোঅপারেট করুন। আপনি রেগে গেলে ভিডিওটা বেশি ভাইরাল হবে। আমি কিন্তু ক্যাপশন রেডি করে ফেলেছি, বস ও তার নিচে লুকানো রহস্য। শুভ্র এবার আকাশ বাতাস কাঁপিয়ে গর্জালো, শালা, একটা কথা মনে রাখিস, আজকে আমার লুঙ্গি খুললে কিন্তু তোরা কেউ পানি বাঁচবি বাঁচি ফিরবি না। ঈশান, তুমি যদি এই ভিডিও রিদিকে পাঠাও, তবে কালকে সকালে তোমার লাশ বুড়িগঙ্গায় ভাসবে। শালার ঘরে শালারা, তোরা কি মানুষ না কোনো বনো জানোয়ার? পুরো ঘর তখন হাসির বন্যায় ভাসছে। রিফাত আর তুর্য যেন শুভ্রর ইজ্জতকে ফুটবল বানিয়ে খেলছে। আর শুভ্র তার লাল হয়ে যাওয়া চেহারা নিয়ে লুঙ্গি সামলাতে সামলাতে জান দেবে, তাও লুঙ্গি দেবে না। স্টাইলে অলিম্পিক লেভেলের লড়াই চলে যাচ্ছে। শুভ্র বুঝতে পারলো এদের এভাবে ছাড়ানো যাবে না, বুদ্ধির আশ্রয় নিতে হবে। মুহূর্তের মধ্যে মাথায় বুদ্ধি খেলে গেল তার। সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আব্বু! সোহান চৌধুরী এসেছে ভেবে রিফাত আর তুর্যর হার্টবিট মিস হওয়ার দশা। তড়িঘড়ি করে শুভ্র লুঙ্গি ছেড়ে ওরা দুজনেই পেছনের দিকে তাকাল। আর এই ফাঁকা দরজার দিকে তাকিয়ে থাকাটাই ওদের কাল হলো। সুযোগ বুঝে শুভ্র ওদের উপর জ্যান্ত কই মাছের মতো ঝাঁপিয়ে পড়ল। ডান হাত দিয়ে তুর্যর আর বাম হাত দিয়ে রিফাতের ঘাড় এমন ভাবে চেপে ধরলো যে ওরাও উল্টো হয়ে বিছানায় আছড়ে পড়ল। শুভ্র নিজেও ওদের উপর ভর দিয়ে শরীরটাকে লটকে নিল। নিজের আধিপত্য বজায় রেখে শুভ্র দাঁত কিরমির করে বলল, কি জানি বলছিলি? আমার ইজ্জতের ফালুদা আকাশে উড়াবে? আমার ইজ্জতের বেলুন আকাশে উড়াবে? তাহলে এবার দেখ তোদের ইজ্জতের জাঙ্গিয়া আমি কোথায় উড়াই। বলেই শুভ্র ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে গর্জন করলো, ঈশান, বস তোমাকে আদেশ করছে এই মুহূর্তে দুজনের প্যান্ট খোলো। যদি না খোলো তাহলে আজ রাতে তোমার নিজের প্যান্ট তোমার ফ্ল্যাটের সামনে পতাকার মতো ঝুলবে। রিফাত নিচ থেকে ধস্তাধস্তি করতে করতে আর্তনাদ করে উঠল, আরে শালা স্যার বলছি। শুভ্রকে আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোদের প্যান্ট না খুলে আজ আমি ছাড়ছি না। ঈশান, 3 সেকেন্ড সময় দিলাম, মনে রাখো, আজ যদি ওদের প্যান্ট না খোলো তবে তোমার নিজের প্যান্ট খোলা নিশ্চিত। ঈশান মহা বিপদে পড়ে গেল। একদিকে শুভ্রর ভয়, অন্যদিকে ওদের দুজনের প্যান্ট খোলার লজ্জা, সব মিলিয়ে সে এখন অথই জল। ভয়ে কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর তুর্য পরিস্থিতি বেগতিক দেখে চিৎকার শুরু করলো, বাঁচাও! রিফাত অনেক চেষ্টা করলে শুভ্রর ইস্পাতের মতো শক্ত বাহু থেকে মুক্ত হতে, কিন্তু শুভ্র এমন ভাবে চেপে ধরেছে যে নড়ার কোনো উপায় নেই। রিফাত হাঁপাতে হাঁপাতে অবাক হয়ে বলল, ভাই, তুই কি খাস? মানুষের শরীরে এত শক্তি কিভাবে থাকে? তুর্য ব্যথায় কোকিয়ে উঠে বলল, আমার তো এখন রিদির জন্য চিন্তা হচ্ছে, বেচারি রিদি, এত শক্তি সে আদৌ লোড নিতে পারবে তো? শুভ্র ঝাড়ি দিয়ে বলল, চুপ কর শালা লুচ্চা। রিদি ধীরে ধীরে ধীর পায়ে শুভ্র রেখে যাওয়া ব্যাগটির সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা তখন কিছুটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠিক কি আছে এর ভিতরে? আলতো করে ব্যাগটি খুলতেই তার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ব্যাগের ভেতরে পরম মমতায় ভাঁজ করে রাখা একটা গাঢ় সবুজ রঙের শাড়ি, সাথে মানানসই সবুজ কাচের চুড়ি, সাদা পাথরের চিকন কাচের ঝুমকা আর এক পাতা কালো রঙের ক্লিপ। জিনিসগুলো হাতে তুলে নিতেই রিদির গলায় যেন ভাষা আটকে গেল। শাড়িটা কোমল কাপড়, সে দুই হাতে ভালো করে পরখ করলো, যেন এর প্রতিটি সুতোর বুননে মিশে আছে শুভ্রর কোনো না বলা কথা। মনে পড়ে গেল গত রাতে সেই কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চেয়েছিল তার কাছে কোনো সবুজ শাড়ি আছে কি, যেন এর প্রতিটি সুতোর বুননে মিশে আছে শুভ্রর কোনো না বলা কথা।
মনে পড়ে গেল গত রাতে সেই কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চেয়েছিল তার কাছে কোনো সবুজ শাড়ি আছে কিনা। হৃদির ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে শাড়িটি বুকের কাছে টেনে জড়িয়ে ধরলো, যেন শুভ্রের উপস্থিতি উষ্ণতাটুকু সে অনুভব করতে চাইছে। বিকেল গড়িয়ে পড়লে সাহেরা চৌধুরী নিজ হাতে রিদিকে শাড়িটি পরিয়ে সাজিয়ে দিলেন। শাড়ির ভাঁজে রিদির শরীরের গড়ন যেন এক নতুন লাবণ্য পেয়েছে। সে নিজের সাজটা নিজেই সম্পূর্ণ করলো। চুলগুলো ব্লাস্ট করে ছেড়ে দিতেই তার রেশমের ঝর্ণার মতো নেমে এলো একদম হাঁটু পর্যন্ত। এরপর শুভ্রর দেওয়া সেই ঝুমকো আর সবুজ চুড়িগুলো পরে নিল। চুলে কালো ক্লিপ দিয়ে এমন ভাবে আটকে নিল যেন কোথাও কোনো চুল এলোমেলো না থাকে। শেষে চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়ায় সে যখন আয়নার সামনে দাঁড়ালো, এক মুহূর্তের জন্য হৃদি নিজের দিকে তাকিয়ে রইল। আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবিটা যেন অচেনা, এতটা মায়াবী আর উজ্জ্বল হৃদি নিজেকে আগে কখনো দেখেনি। শুভ্রের দেওয়া এই উপহার আর তার এই নতুন রূপ যেন আজকের বিকেলটাকে এক বিশেষ অর্থ দিয়ে গেল। দিদি রুমের নিস্তব্ধতায় শুভ্রের অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে। সময় যেন কাটছিলই না। হঠাৎ নিচ থেকে পরিচিত গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসতেই তার প্রাণ চঞ্চল হয়ে উঠল। তাড়াহুড়ো করে ব্যালকনিতে এসে সে নিচে তাকালো, কিন্তু পরক্ষণেই তার চোখের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়ে গেল। গাড়িটি শুভ্রর ঠিকই, কিন্তু চালকের আসনে বসে আছে ঈশান। গাড়ি থেকে নামলো শুভ্রা, অর্থাৎ শুভ্র আসেনি। শুভ্রা ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় সেরে সরাসরি হৃদের রুমে চলে এলো। হৃদিকে না পেয়ে সে বারান্দার দিকে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে থমকে দাঁড়ালো। পরনে সবুজ শাড়ি, খোলা চুল আর স্নিগ্ধ সাজে হৃদিকে যেন এক অপার্থিব মায়াবী লাগছে। শুভ্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, রিভা, তোকে যা লাগছে না বিশ্বাস করবি না, তোকে আজ অসাধারণ সুন্দর লাগছে। শুভ্রার প্রশংসা শুনে হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। তবে তার মন পড়ে রইল নিচে, আর চোখে সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তার চোখ দুটি যেন ব্যাকুল হয়ে একজনকে খুঁজছে। হৃদির এই লুকোচুরি চাহনি শুভ্রার বুঝতে বাকি রইল না। সে মুচকি হেসে হৃদির কাঁধে হাত রেখে বলল, হয়েছে, থাক, ভাইয়াকে আর খুঁজতে হবে না, চল আমার সাথে। হৃদি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কোথায়? শুভ্রা রহস্যময় হেসে বলল, দেখতেই গেলেই দেখতে পাবি, চল। শুভ্রার কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে হৃদিকে টেনে নিয়ে সোজা নিচে নেমে এলো এবং তাদের সাথে গাড়িতে উঠে বসলো। ঈশান ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। হৃদিকে দেখে ঈশানের চোখ ধাঁধিয়ে গেল। সে গাড়ির লুকিং গ্লাসে হৃদির দিকে তাকিয়ে প্রশংসা করে বলল, আরে বা ম্যাম, আজকে তো আপনাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি সামান্য লজ্জা পেলেও নিজেকে সামলে নিল। সে ঈশানের দিকে তাকিয়ে হালকা এসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার ম্যামকে? আমি ম্যাম নই, বোন ডাকতে চাইলে ডাকবেন, নয়তো ডাকার দরকার নেই। ঈশান একটা বাঁকা হাসি হাসলো। আয়নার হৃদির দিকে একবার তাকিয়ে বলল, ওকে ওকে, বোনই ডাকবো। এখন রাগ করো না, তবে মনটা একটু খারাপ মনে হচ্ছে, তাই না? হৃদি খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, এই কথা কেন বলছেন? পাশ থেকে শুভ্রা রহস্যময় হেসে উত্তর দিল, কারণটা খুব সহজ, আমার ভাইয়া তো আসেনি, আর সত্যি বলতে ভাইয়া আসবেও না, আর আসলেও আজ তোকে আর খুঁজে পাবে না। হৃদি ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো, মানে? শুভ্রা এবার ঝুড়ি থেকে আসল খবরটা বের করলো, মানে এটাই, আমরা সবাই ভাইয়াকে বলেছিলাম ট্রিট দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর জানতে পারলাম ভাইয়া আজ তোকে বিকালেই কোথাও নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে, ব্যাস। সুযোগ বুঝে আমি আর ঈশান মিলে ভাইয়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে ভাইয়া তোদের বাসায় গিয়ে তোকে না পায়। শুভ্রার এই পরিকল্পনার কথা শুনে ঈশানের পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে স্টিয়ারিং এ হাত রেখে হাসতে হাসতে শেষ। অন্যদিকে রিদি পরিস্থিতি বুঝতে পেরে রীতিমতো ঢোক গিলতে লাগলো, মানে এসব কি বলছিস তোরা? গাড়ি থামা, আমি নামবো। শুভ্রা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন, ভাইয়াকে ছাড়া বুঝে একটা মুহূর্ত ভালো লাগে না? রীতি গাল ফুলিয়ে অভিমানে তাকিয়ে রইল। তার এই লাজুক অথচ অভিমানী চেহারা দেখে শুভ্রা আরো মজা পেল। রীতি ফিস ফিস করে বলল, বুঝেছিস যখন, তখন তাহলে আমাকে এভাবে নিয়ে আসলে কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল, নিয়ে আসলাম এই কারণে, যাতে তোকে না পেয়ে ভাইয়া পাগলের মতো আমাদের খোঁজে, আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ট্রিট দেয়। রীতি অবাক হয়ে জানতে চাইলো, এতে আমার সাথে সম্পর্ক কি? সামনে থেকে ঈশান গাড়ির গতি সামান্য কমিয়ে আয়নায় চোখ রেখে বলল, সম্পর্কটা অনেক গভীর বোন। বসের একমাত্র দুর্বলতা তুমি।
তোমাকে চোখের সামনে না পেলে বসের মাথা যে ঠিক থাকবে না সেটা আমরা জানি। আর সেই সুযোগেই তো বসের কাছ থেকে কাঙ্ক্ষিত টিটটা আদায় করে নেব। দিদি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল, কাজটা কি করতেই হবে? শুভ্রা দৃঢ় গলায় উত্তর দিল, হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। রিদি আর কথা বাড়ালো না। মন খারাপ করে জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে রইল। মাত্র কয়েক মিনিট আগেও যে মনটা ফুরফুরে ছিল, মুহূর্তের মধ্যে তা যেন ভারী হয়ে এলো। শুভ্রর সাথে দেখা না হওয়ায় অভিমানে তার চোখের কোণায় চিকচিক করে উঠল এক বিন্দু জল। ঈশান লুকিং গ্লাসে হৃদির বিষণ্ণ মুখটা দেখে মুচকি হাসলো। আর পেছনের সিটে বসা শুভ্রা ঈশানকে উদ্দেশ্য করে একটা লাইক ইশারা করলো। দীর্ঘপথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামলো পাহাড়ের পাদদেশে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাহাড়ের বুক চিরে বয়ে আসা মৃদু বাতাসের শব্দ। তারা তিনজন গাড়ি থেকে নামলো। হৃদি অবাক হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখলো। তারপর ফ্যাকাশে মুখে শুভ্রার দিকে তাকিয়ে বলল, এই পাহাড়ের নির্জন জায়গা কেন নিয়ে এসেছিস? ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দু হাত ভাঁজ করে বাঁকা হেসে বলল, আমাদের কাজ এখানেই শেষ দিদি, এখন বাকিটুকু তোমার। চুপচাপ সামনের পথ ধরে হাঁটতে থাকো। সামনে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। রিদি ভুরু কুঁচকে ইতস্তত গলায় বলল, সারপ্রাইজ মানে? শুভ্রা একটু এগিয়ে এসে হৃদের কাঁধে হাত রেখে বলল, এত মানে মানে করিস কেন? একবার গিয়ে দেখলেই তো পারিস। কি সারপ্রাইজ? ঈশান রহস্যময় হাসিতে চোখ টিপে যোগ করলো, এবার চোখটা বন্ধ করো আর নিশ্চিন্তে হেঁটে চলে যাও। হৃদি আর দ্বিরুক্তি করলো না। শাড়ির কুচিয়ে আলতো হাতে ধরে সে পাথুরের পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলল। সবুজ শাড়ির আঁচল পাহাড়ের হাওয়াতে দুলছে, যেন পাহাড়ের গায়ে এক টুকরো বনলতা হেঁটে যাচ্ছে। শুভ্রা ঈশানের পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে তাকিয়ে রইল হৃদির চলে যাওয়ার পথের দিকে। শুভ্রা মৃদু স্বরে বলল, ঈশান ভাইয়া, এই মুহূর্তটা আসলে খুব সুন্দর, তাই না? ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শান্ত গলায় সে উত্তর দিল, সুন্দর বলে ভুল হবে। এ এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা পরাজয় মানে না, তাদের জন্য এই সৌভাগ্যটা হয়। বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শুভ্রা আনমনে ঈশানের দিকে তাকালো। পাহাড়ের ঝোড়ো হাওয়া তার চুলে জট পাকিয়ে দিচ্ছে। শুভ্রা হঠাৎ বলে ফেলল, ঈশান ভাইয়া, আমি না কাউকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসি না, অসম্ভব ভালোবাসি। ঈশানের হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে আড়ষ্ট গলায় শুভ্রার দিকে তাকালো। মেয়েটি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে হাসছে, ঠোঁটের কোণে এক মিষ্টি আভা। ঈশান আর কোনো প্রশ্ন করতে পারল না। তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কিছুটা সময় কেটে গেল ভারী নীরবতায়। শুভ্রা ঈশানের নীরবতা দেখে কিছুটা কৌতুক করে বলল, চুপ করে আছেন যে, মন খারাপ? ঈশান নিজেকে সামলে নিল। সে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আরে না, একদমই না, এমনি একটু ভাবছিলাম। হঠাৎ শুভ্রা বায়না ধরে বসলো, ঈশান ভাইয়া, এই পরিবেশটা এত সুন্দর, একটা গান শোনাবেন? গাড়িতে গিটার আছে, আমি আসার সময় সেটা নিয়ে এসেছি। ঈশান হাসলো, কিন্তু বিনয়ের সাথে বলল, আমি তো খুব একটা ভালো গান জানি না শুভ্রা। মিথ্যা কথা, আপনি গান পারেন আমি জানি। না, সত্যি বলছি। না, সত্যি বলছি, আমি একদমই পারি না। শুভ্রা গাল ফুলিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। ওকে গাইতে হবে না। বলেই সে পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপের পাশে রঙিন প্রজাপতি দেখে সে থমকে দাঁড়ালো। আলতো করে হাত বাড়াতেই প্রজাপতিটা উড়ে এসে তার আঙ্গুলের ডগায় বসলো। শুভ্রার দুই চোখে তখন আনন্দের ঝিলিক। সেই আনন্দের মাঝেই হঠাৎ বাতাসে গিটারের টুংটাং সুর ভেসে এলো। সে চমকে পেছনে ফিরে তাকালো, দেখলো ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে পরম মমতায় গিটার বাজাচ্ছে। গিটারের সেই সুরের মূর্ছনায় বাতাসের হিল্লোল হিল্লোলে মিশে ঈশানের পুরুষালী মায়াবী কণ্ঠস্বর শুভ্রার কানে আশ্রে পড়ল। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ইশারায় ডাকবো। তুই চাইলে বল, আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলে আয়রে ছুটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল, আমার সঙ্গে চল, ওই উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলি আয় রে
ছুটে আসে। রিদির পাহাড়ের বিস্তীর্ণ সেই মাঠের দিকে পা বাড়ালো, ঠিক মাঝখানে পৌঁছাতে তার প্রতিটি পদক্ষেপ যেন জমে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে আছে, তার পিঠটা রিদির দিকে। সে আপন মনে আকাশে ঘুড়ি উড়াচ্ছে। শুভ্রর আজকের এই রূপ দেখে আগে কখনো দেখেনি রিদি। সাদা ধবধবে শার্ট, ফিটিং কালো প্যান্ট আর পায়ে সাদা স্নিকার, মাথায় একটা স্টাইলিশ ব্যান্ডানা জড়ানো, যার জন্য তাকে ঠিক 18-19 বছরের কোনো টকবগে তরুণ প্রেমিকের মতো লাগছে। হৃদির মনের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ভাষা হারিয়ে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জড়তা কাটিয়ে হৃদে ধীরে ধীরে এগিয়ে গেল, নিচু গলায় ডাকলো, শুভ্র ভাই। শুভ্রর ঘুড়ির সুতোয় টান দিয়ে পেছনে ফিরে তাকালো, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে হালকা গলায় বলল, হুম বল। রিধি শুভ্রর ঠিক পাশে গিয়ে দাঁড়ালো, তার চোখ মুখে তখনও ঘোর কাটেনি। শুভ্রর হাতের মুঠোয় নাটাইটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঘুড়ি উড়ান? জানতাম না তো। শুভ্র এক ভুরু নাচিয়ে বাঁকা হাসলো, শান্ত স্বরে বলল, শুধু কি ঘুড়ি উড়াই? ঘুড়ি উড়াতেই দেখলি, আর কিছু দেখিস নেই? রিধি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, কোথাও বিশেষ কিছু চোখে পড়লো না। সে কনফিউজড হয়ে বলল, মানে আর কি দেখবো? শুভ্রর মেজাজটা যেন এক নিমিষেই খিচড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, শালি কানি। রিধি একটু বুক ফুলিয়ে বলল, আমি কি দেখি নাই, বরং আপনিই তো কিছুই দেখেন নাই। শুভ্র অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো, আমি কি দেখবো? কি দেখার কথা বলছিস? রিধি অবলীলায় বলল, যা দেখার কথা তা কিনা আপনি এতক্ষণে দেখেছেন। কি দেখ? শুভ্র কথাটি শেষ করতে পারল না, তার দৃষ্টি মুহূর্তের মধ্যে হৃদির উপর পড়ল। গাঢ় সবুজ শাড়ি, হাতের চুড়ি, মৃদু শব্দ আর খোলা চুলের মায়াবী ঝর্ণা। হৃদিকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো অপার্থিব পরী। শুভ্র তার হাতের ঘুড়ির নাটাইটা একপাশে ফেলে দিয়ে হৃদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে জানতো হৃদিকে সবুজ রঙে সুন্দর মানায়, কিন্তু আজকের এই রূপকল্প যে তার এতটা মোহময় হবে তা তার কল্পনারও বাইরে ছিল। শুভ্রর তীব্র এবং গভীর চাহনিতে হৃদি বেশ লজ্জা পেয়ে গেল। সে আড়সটা কাটাতে হালকা গলায় কেসে উঠল। শুভ্র তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, যান একটু দেখ না। হৃদি ভ্যাবাচাকা খেয়ে বলল, আজব, কি দেখবো আমি? শুভ্র মাথা চুলকে হাসলো, আমার মাথা দেখবি? দিদি সাথে সাথে শুভ্রর মাথার দিকে তাকালো, হুম দেখলাম। এখন? শুভ্র এবার কিছুটা অস্থির হয়ে বলল, প্লিজ জান, একটু ভালো করে দেখ, আশেপাশে ভালো করে খেয়াল কর। দিদি চারদিকে তাকালো, চারপাশ জুড়ে পাহাড়ের সবুজ গাছপালা, দূরে পাখির ঢানা ঝাপটানোর শব্দ আর দিগন্ত জোড়া খোলা আকাশ। সে হতাশ গলায় বলল, কই, এখানে তো শুধু প্রকৃতি ছাড়া আর কিছুই দেখছি না। শুভ্রর মুখটা অসহায় হয়ে এলো, যেন সে কোনো একটা বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিল যা হৃদি ধরতে পারছে না। সে বলল, আমার দিকে তাকা। হৃদি শুভ্রের চোখের দিকে তাকাতেই সে ঘড়ির দিকে ইশারা করলো। হৃদি সেই ইশারায় ঘড়ির সোতার দিকে তাকাতেই তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠলো, যেন হৃৎপিণ্ডের ছন্দ এক মুহূর্তের জন্য থমকে গেল। ঘুড়ির গায়ে উজ্জ্বল রঙে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা, আই লাভ ইউ হৃদি। হৃদি খুশিতে আটখানা হয়ে শুভ্রর দিকে তাকাতেই তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার পাশে শুভ্র নেই। হৃদি দিক বিদিক তাকাতে লাগলো, লোকটা গেল কোথায়? তার ভাবনার জাল ছিঁড়ে পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো শুভ্রের গম্ভীর অথচ আবেগ মাখা কণ্ঠস্বর, ও হৃদি, এদিকে তাকা। হৃদি চমকে মাথা তুলে উপরের দিকে তাকাতে তার দুই চোখ ছানা বড়া হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম শেষ সীমানায়, খাঁজে যেখানে এক পা ফসকালেই গভীর খাদ। হৃদি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আপনি ওখানে কেন? নেমে আসুন, পড়ে যাবেন তো। শুভ্র উপর থেকে অদ্ভুত শান্ত গলায় বলল, পড়ে মরে গেলেও কোনো আফসোস নেই দিদি। প্রকৃতির বিশালতার মাঝে নিজের ভালোবাসাকে সমর্পণ করতে গিয়ে যদি জীবনটা ঝরে যায়, তবে আমি হব ইতিহাসের প্রথম ভালোবাসার শহীদ। দিদি ভুরু কুঁচকে অস্থির হয়ে বলল, মানে এসব কি পাগলামি করছেন? নেমে আসুন প্লিজ, আমার খুব ভয় করছে। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাহাড়ের চূড়ায় দু হাত পাখির ডানার মতো প্রসারিত করে দিল, চোখ দুটো শক্ত করে বুজে বুক ভরে একরাশ হিমেল হাওয়া টেনে নিল সে। তারপর আকাশ পাতাল কাঁপিয়ে এক অবিরাম সুরের মতো করে বলতে শুরু করলো, হে বিশাল পাহাড়, হে নিস্তব্ধ ঝোপঝাড়, হে বহমান নদী আর দূর আকাশ, তোমরা কি আজ
আমার কথা শুনতে পারছো? মানুষ তো দামি উপহার আর চাকচিক্যের মোড়কে ভালোবাসা জাহির করে, কিন্তু আমি আজ তোমাদের বিশালতার সাক্ষী রেখে আমার মনের কথা বলবো। আজ আমি সাইফান শুভ্র চৌধুরী এই প্রকৃতির প্রতিটি ধুলোকণাকে সাক্ষী রেখে আমার ভালোবাসার ঘোষণা দিচ্ছি। শুভ্র এবার বুকের ভেতর থেকে জমানো সবটুকু আবেগ উগরে দিয়ে মাটির গভীরে যেন কাম্পন ধরিয়ে চিৎকার করে উঠল, আই লাভ ইউ রিদি, আই লাভ ইউ সো মাচ। পাহাড়ের প্রতিধ্বনিত হয়ে তার সেই ডাক বারবার আছড়ে পড়তে লাগলো উপত্যকায়। সে আবার চিৎকার করে উঠল, ভালোবাসি হৃদি, অনেক অনেক বেশি ভালোবাসি। তুই ছাড়া আমার এই অস্তিত্ব একটা মরুভূমির মতো। আমাকে কখনো ছেড়ে যাস না হৃদি, তোকে ছাড়া এই শুভ্রর পৃথিবীটা মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। তুই আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার প্রতিটি কারণ। আমি তোকে ভালোবাসি কথাটা খুব ছোট, কিন্তু আমি তোকে ছাড়া বেঁচে থাকাটা বড় কঠিন। এই সত্যটা এর চেয়ে অনেক বড়। তুই আমার রক্তে মিশে আসিস, আমার প্রতিটি চিন্তায় তোর দখল। তুই হারিয়ে গেলে আমি নিজেকেও খুঁজে পাবো না হৃদি। তুই আমার হারানোর পর, তুই আমার পাওয়ার শেষ গন্তব্য। তুই না থাকলে আমি হয়তো থাকবো, কিন্তু সেই থাকার বেঁচে থাকার দুটোর মাঝে তখন যোজন যোজন দূরত্ব থাকবে। শুভ্র সেই আর্তনাদ আর ভালোবাসার তীব্র পাহাড়ের গায়ে যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করলো। হৃদি খুশিতে মুখ চেপে ধরে কেঁদে দিল। তার কান্নার শব্দ যেন এই নিস্তব্ধ পাহাড়ের প্রতিটি পাথর আর ঝর্ণা শুনতে পাচ্ছে। কান্নার প্রতিটি ধ্বনিতে মিশে ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর গভীর ভালো লাগা। পাহাড়ের চূড়া থেকে হৃদির এই কান্না শুনে শুভ্র হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাহাড়ের ঢাল বেয়ে ঝড়ের গতিতে নিচে নেমে এলো। হৃদির সামনে এসে দাঁড়াতেই শুভ্র দেখলো মেয়েটা দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। সে দ্রুত এগিয়ে গিয়ে হৃদির কাঁধ দুটো শক্ত করে ধরে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে হৃদি, কাঁদছিস কেন? আমি কি ভুল কিছু করে ফেলেছি? কোনোভাবে কি আঘাত পেয়েছিস? হৃদি কোনো উত্তর দিল না। সে তার মুখ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু কান্নার থামার বদলে তা যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে এলো। হৃদি তার সরু হাত দুটো মুষ্টিবদ্ধ করে শুভ্রর প্রশস্ত বুকে দমাদম কিল ঘুষি বসাতে লাগলো, যেন এই ঘুষিগুলো কেবল আঘাত নয়, শুভ্রর উপর জমে থাকা সব অভিমান আর দীর্ঘদিনের না বলা কথার বহিঃপ্রকাশ। শুভ্র কোনো বাধা দিল না। সে এক জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে হৃদির এই রাগটা আসলে তার প্রতি চরম ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। কয়েকটা ঘুষি মারার পর হৃদির হাতগুলো নিস্তেজ হয়ে এলো। সে হঠাৎ শুভ্রর শার্টের কলার আঁকড়ে ধরলো এবং ঝাপটা মেরে তাকে জড়িয়ে ধরে শুভ্রর বুকের ভেতর মুখ লুকিয়ে ফেললো। তার কান্নার শব্দ তখন আগের চেয়েও বেশি তীব্র। শুভ্র দুই হাতে হৃদির পিঠটা জড়িয়ে ধরলো, যেন হৃদিকে সে তার শরীরের ভেতর বিলীন করে নিতে চাইছে। হৃদির চোখের জল শুভ্রর শার্টটা ভিজে যাচ্ছে, কিন্তু তাতে শুভ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কাঁদ, তুই কাঁদ, যত মন চায় কাঁদ। আমি তো জানি এই জলগুলো কেবল কষ্টের নয়, এগুলো তো আমার প্রতি তোর ভালোবাসারই অন্য নাম। রিধি কাঁদতে কাঁদতে শুভ্রর বুকে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, আপনি খুব খারাপ, খালি কষ্ট দেন আমায়। এমন কেউ করে? যদি ওখান থেকে পড়ে যেতেন, জানেন কত ভয় করছিল আমার। বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। শুভ্র রীতির দুই কাঁধ ধরে একটু আলগা করে ওর চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অমলিন আনন্দ। শুভ্র মৃদু হেসে বলল, আরে পাগলি, ভয় থেকেই তো জয়ের শুরু। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ এতদিনে আমি আমার বুকের ভেতর জমিয়ে রাখা সবচেয়ে প্রিয় কথাটা, সবচেয়ে বড় আবেগটা তোকে বলে দিয়েছি। মনে হচ্ছে আমার বুক থেকে একটা পাহাড় সমান ভারী পাথর নেমে গেছে, যেটা আমি এতদিন খুব গোপনে চেপে রেখেছিলাম। আজ আমি সত্যি খুব খুশি। কথাগুলো বলে শুভ্র খুব যত্নে হৃদির চিবুক ধরে মুখটা সোজা করলো। নিজের হাতের আঙ্গুল দিয়ে হৃদির চোখের জল মুছতে মুছতে সে বলল, সারা জীবন তো কেবল গম্ভীর হয়ে কাটিয়ে দিলাম, আজ না হয় একটু অন্যরকম হই। আজ আমি তোর প্রেমিক শুভ্র হয়ে গেলাম। আমি তোকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবো, শুধু পাহাড় নয়, এই শহরের প্রতিটি গলিকে আমি আর জানিয়ে দেব আমি আমার প্রাণের ভালোবাসাকে খুঁজে পেয়েছি, নিজের করে পেয়েছি। শুভ্র হৃদির হাত ধরে পাহাড় থেকে নেমে এলো। নিচে নামতেই দেখলো শুভ্রা আর ঈশান অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হৃদিকে দেখেই শুভ্রা মৃদু গলায় বলল, কি, সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদি খানিকটা অভিমানী সুরে বলল, তোরা তখন গাড়িতে মিথ্যা কথা বলেছিলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল, আরে পাগলি, ওটা তো মজা ছিল। তোকে একটু ঘাবড়ে দেওয়ার জন্যই তো ওই পরিকল্পনা।
রিদি আর কথা বাড়ালো না। তারা চারজন মিলে আবার গাড়িতে উঠলো। শুভ্র আর রিদি পিছনের সিটে বসলো, আর ঈশান ও শুভ্রা বসলো সামনে। কিছু দূর যাওয়ার পর গাড়ি একটা নির্জন অথচ সুন্দর জায়গায় এসে থামলো। ততক্ষণে আকাশ জুড়ে সন্ধ্যার বিষণ্ণ রং ছড়িয়ে পড়েছে। ঈশান গাড়ি থেকে নেমে শুভ্র ও রিদিকে নামিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে আবার তাদের গন্তব্যে চলে গেল। হঠাৎ শুভ্র নিজের পকেট থেকে একটা কালো রুমাল বের করলো। রিদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তার চোখ দুটো বেঁধে দিল। রিদি অবাক হয়ে বলল, আরে, চোখ বাঁধলেন কেন? শুভ্র রিদির কানের কাছে মুখটা নামিয়ে আনলো। তার উষ্ণ নিঃশ্বাস রিদির গলার কাছে এসে লাগলো। শুভ্র নিচু অথচ রহস্যময় স্বরে বলল, কারণ এখন তোকে আমি মেরে ফেলবো। রাস্তার ঠিক শেষ সীমান্তে নিয়ে গিয়ে তোকে ফেলে দেব। এখন চুপচাপ আমার সাথে চল। রিদি আত্মবিশ্বাসের সাথে শুভ্রের হাত শক্ত করে ধরে বলল, ওকে নিয়ে চলুন। আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যাব। শুভ্র কোনো কথা বলল না, কেবল হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় আরো একটু শক্ত করে নিল। তার হাতের উষ্ণতা হৃদির শির দ্বারা বেয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ধীর পায়ে শুভ্র হৃদিকে কোথাও একটা নিয়ে এলো। জায়গাটা ভীষণ নীরব, কিন্তু বাতাসের ভাঁজে ভাঁজে মিশে আছে বেলে আর রজনীগন্ধার এক মায়াবী ঘ্রাণ। শুভ্র আলতো করে হৃদির চোখের কালো রুমালটা খুলে দিল। চোখ খুলতে হৃদি স্তব্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেন কোনো গভীর শূন্যতা। কবরের মতো নিস্তব্ধতায় হৃদি নিজের স্পন্দন শুনতে পাচ্ছিল। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এইটা কোথায়? এমন অন্ধকার কেন এখানে? কিন্তু শুভ্রের কোনো আওয়াজ পাওয়া গেল না। হৃদি ভয়ের আবেশে দ্রুত পাশে হাত বাড়িয়ে দেখলো, না, সেখানে শুভ্র নেই। লোকটা হুট করে গেল কোথায়? হৃদির কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপছে। শুভ্র ভাইয়া, কোথায় আপনি? প্লিজ, আমার খুব ভয় করছে। আমাকে এখান থেকে নিয়ে চলুন। দিদি যখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দুই হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরছিল, ঠিক তখনই হুট করে সব অন্ধকার চিরে রাজকীয় ঝাড়বাতির আলো জ্বলে উঠল। আর সাথে সাথে উপর থেকে ঝিরিঝিরি করে বৃষ্টির মতো নামতে লাগলো হাজারো রক্তিম গোলাপের পাপড়ি। সেই আলোর ঝলকানিতে হৃদি অবাক হয়ে সামনে তাকাতেই দেখলো, ঠিক তার সামনেই হাঁটু গেড়ে বসে আছে শুভ্র। পরনে সেই সাদা শার্ট আর ব্যান্ডানার তাকে এখন আরো বলিউড সিনেমার নায়কের চেয়েও বেশি মায়াবী লাগছে। শুভ্র ধীরে ধীরে তার পকেট থেকে মখমলের একটা ছোট্ট বক্স বের করলো। হৃদির ঠিক সামনে বক্সটা ধরে সাবধানে সেটি ঢাকনা করলো। খুলতেই ভেতর থেকে হীরের আংটি আলো প্রতিফলনে ঝিকমিক করে উঠল। হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র তার বলিষ্ঠ অথচ কম্পিত কণ্ঠে আবেগ মাখা গলায় বলল, উইল ইউ ম্যারি মি হৃদি? হৃদি অবাক হয়ে চারপাশটা দেখলো। সবকিছু সাজসজ্জা, তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, যাদের প্রত্যেকের হাতে একটি করে লাল রঙের স্লাব বেলুন, আর সেই বেলুনের গায়ে সোনালী অক্ষরে লেখা আই লাভ ইউ হৃদি। এবং উপর থেকে রোবটের মাধ্যমে পাপড়ি ছড়ার দৃশ্য দেখে হৃদি বুঝতে বাকি রইল না যে এটি একটি নাইট ক্লাব। আর এত আয়োজন সব শুভ্রই করেছে। হৃদির মনে হলো সে কোনো রূপকথার গল্পের ভেতর ঢুকে পড়েছে। এত সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে বিশ্বাসই করতে পারছে না। সে দু চোখ ভরে শুভ্রকে দেখলো, সেই মানুষটি যার জন্য সে আজ নিঃস্ব হতেও রাজি। হৃদি এক মুহূর্ত সময় নষ্ট না করে সমস্ত সংকোচ ছেড়ে ফেলে হাসতে হাসতে তার ডান হাতটি শুভ্রর দিকে বাড়িয়ে দিয়ে গাঢ় অথচ মিষ্টি কণ্ঠে বলল, ইয়েস, অফকোর্স আই উইল ম্যারি ইউ। শুভ্রর চোখে তখন চিকচিক করছে আনন্দ অশ্রু। সে পরম মমতায় হৃদির আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। চারপাশের মানুষজন তখন উচ্ছ্বাসে ফেটে পড়লো করতালি, আর খুশির চিৎকারে পুরো ক্লাব যেন কেঁপে উঠল। হৃদির আঙ্গুলে হীরের আংটিটা তখন আগুনের মতো জ্বলজ্বল করছে, আর হৃদির চোখের জল আনন্দর ধারায় গড়িয়ে পড়ছে শুভ্রর হাতের উপর। শুভ্র উঠে দাঁড়িয়ে হৃদিকে নিজের বুকে টেনে নিল, যেন সমস্ত পৃথিবীর সুখ আজ এই দুজোড়া হৃদয়ের মিলনে এসে থমকে দাঁড়িয়েছে। স্টেজের মাইক্রোফোনে হাতে নিয়ে এক তরুণী হাসি মুখে বলল, হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই জানেন আজ আমাদের ক্লাবে দুটি হৃদয় এক সূত্রে বাঁধা পড়েছে, সাইফান শুভ্র চৌধুরী এবং তার হবু স্ত্রী তাসনিন হৃদি। এই সুন্দর জুটিকে আমরা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তাদের জীবন ভালোবাসা, হাসি আর সুখে পরিপূর্ণ হোক। কথা শেষ হতেই পুরো হলরুম জুড়ে বজ্রধ্বনির মতো হাততালি বেজে উঠল। চারদিকের উচ্ছ্বাস যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েটি একটু অপেক্ষা করে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, তবে আমি চাই আজকের এই উদযাপনটা আরো একটু বিশেষ হয়ে উঠুক।
তাই আমি অনুরোধ করছি সাইফান শুভ্র চৌধুরীকে তার হবু স্ত্রীর জন্য একটি গান গেয়ে আমাদের শোনানোর জন্য। দেখি আমাদের এই সৌন্দর্যটি আজ স্টেজও কাঁপিয়ে দিতে পারে কিনা। আবারও চারপাশে হাততালির ঝড় উঠল। কেউ শীষ দিল, কেউ উল্লাসে চিৎকার করে উঠল। পুরো পরিবেশটা যেন আনন্দ আর উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো। হৃদির বুকের ভেতর তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। এত মানুষের সামনে এত শুভকামনার মাঝে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন অবিশ্বাস্য লাগছে। আনন্দে তার হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশে সব আলো নিভে গেল। এক নিমিষে পুরো হলরুম অন্ধকারে ডুবে গেল। রিদি বিস্মিত হয়ে চারপাশে তাকালো। কিছুক্ষণ আগেও যেখানে হাততালি, হাসি আর উল্লাসের শব্দে পরিবেশ মুখর ছিল, সেখানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো চারপাশের সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে। সে বিভ্রান্ত চোখে চারিদিকে তাকাতে লাগলো, বুঝতে চেষ্টা করলো হঠাৎ কি ঘটলো। ঠিক তখনই স্টেজের উপর হালকা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে এলো গিটারের সুর, আর তার সঙ্গে মিলেমিশে বেজে উঠল মুগ্ধকর এক মিউজিক। নিধি বিস্মিত চোখে স্টেজের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার হৃদস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইলো। স্টেজের মাঝখানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। তার হাতে গিটার, আঙ্গুলগুলো দক্ষতার সঙ্গে তার ছুঁয়ে সুর তুলেছে। উপর থেকে নেমে আসা লাল এলইডি লাইটের আভা তার অবয়বটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মাথায় বাঁধা ব্যান্ডানা, পরনে সাদা শার্ট, দূর থেকে তাকে কোনো সাধারণ মানুষ নয়, বরং মঞ্চ কাঁপানো রক স্টার কিংবা বাংলা সিনেমার নায়কের মতো লাগছে। তাকে দেখে দর্শকের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়লো। চারদিক থেকে শীষ, হাততালি আর চিৎকারের শব্দ উঠতে লাগলো। ঠিক তখনই হল রুমের সমস্ত আলো জ্বলে উঠলো। পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। নিধি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল স্টেজের দিকে। চোখ সরানোর ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে সে। শুভ্র গিটারের তারে আঙ্গুল বুলাতে বুলাতে সুর তুলল, তারপর গভীর আবেগে গেয়ে উঠল। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে। তার কণ্ঠ, তার উপস্থিতি, তার আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো স্টেজ যেন তার দখলে চলে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর হৃদি নিচে দাঁড়িয়ে অবিশ্বাসের চোখে দেখছে সেই মানুষটাকে যাকে সে ভালোবাসে। হঠাৎ শুভ্রর দৃষ্টি এসে থামলো হৃদির উপর। এক মুহূর্তের জন্য যেন আশেপাশে শত শত মানুষ হারিয়ে গেল। গিটার বাজাতে বাজাতে সে সরাসরি হৃদির দিকে তাকিয়ে বেসামাল কণ্ঠে নেশাতুর চোখে তাকিয়ে গেয়ে উঠল, তোকে শুধু গড়ি আমি ভেঙে চুরে নিজে, দিবানিশি কাটে তোরই অনুভবে ভিজে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে। হৃদির মনে হলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুকটা এত দ্রুত ওঠানামা করছে যে ঠিক মতো শ্বাসও নিতে কষ্ট হচ্ছে। চারপাশের শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। কানে শুধু শুভ্রর কণ্ঠস্বরই বাজছে। শুভ্র পুরো স্টেজ জুড়ে ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছিল। তারপর আচমকা চোখ বন্ধ করে দীর্ঘ এক সুর টানলো, ইয়ে ও। সুরটা এতটাই আবেগময় আর নেশা মাখানো ছিল যে দর্শকের ভেতরে থেকে কয়েকজন উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো হলরুম আবারও করতালি আর উল্লাসে ফেটে পড়ল। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি আবারও এসে থামলো হৃদির উপর। তারপর গভীর অনুভূতিতে ভরা কণ্ঠে গেয়ে উঠল, তোর মাঝে খুঁজে ফিরি জীবনের মানে, মরে যাব দূরে গেলে কভু অভিমানে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বুঝে না রে। কেটে গেছে কিছুদিন। দূর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা লন্ডন শহরটা আজও নিজের চিরচেনা ব্যস্ততায় মগ্ন। সারি সারি সুউচ্চ ভবন, ঝকঝকে কাচে মোড়া আধুনিক স্থাপত্য আর শতবর্ষের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যেন একই শহরের অতীত আর বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। প্রশস্ত রাস্তাগুলোয় অবিরাম ছুটে চলেছে গাড়ির সারি। লাল রঙের ডাবল ডেকার বাসগুলো শহরের ব্যস্ততার মাঝে আলাদা সৌন্দর্য যোগ করেছে। দূরের টেমস নদীর শান্ত জলরাশি নাগরীর কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির ছোঁয়া এনে দেয়। সন্ধ্যা নামলে হাজারো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শহর, যেন নক্ষত্রগুলো আকাশ ছেড়ে নেমে এসেছে লন্ডনের বুকে। পৃথিবীর অন্যতম আধুনিক ও প্রাণচঞ্চল এই শহরটিতে
প্রতিটি মুহূর্তেই নতুন গল্পের জন্ম দেয়। লন্ডনের অভিজাত এক এলাকার বহুতল ভবনের সর্বোচ্চ তলার বিশাল অফিস রুমটিতে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। কাচের দেয়ালের ওপারে রাতের লন্ডন আলোয় ঝলমল করছে, কিন্তু সেই সৌন্দর্যের এক বিন্দুও যেন ছুতে পারছে না রুমের ভেতরে বসে থাকা মানুষটিকে। চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ঠেকিয়ে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার দুই আঙ্গুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ, মাঝে মাঝে সে গভীর টান দিচ্ছে সিগারেটে। চোখের নিচে স্পষ্ট কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখলেই মনে হয় বহুদিন ধরে ঠিকমতো ঘুম তার চোখে ধরা দেয়নি। যে কোনো অদৃশ্য যন্ত্রণা প্রতিটি দিন একটু একটু করে তাকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। কয়েক পা এগিয়ে এসে সে সসম্মানের সঙ্গে পুরুষটির সামনে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ থেকে বড় সাহেব কল দিয়েছেন, আপনাকে দেশে ফিরতে বলেছেন। কথাটি শুনেও পুরুষটির মুখের কোনো পরিবর্তন হলো না, চোখেও খুলল না। সে শুধু হাত তুলে ইশারা করলো চলে যাওয়ার জন্য। লোকটি আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। রুমে আবারও নেমে এলো নীরবতা। কয়েক মুহূর্ত পর পুরুষটি ধীরে ধীরে চোখ খুলল, তারপর হাত বাড়িয়ে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে একই নম্বর থেকে 6টি মিসড কল ভেসে উঠেছে। সে জানতো কলগুলো কার, ইচ্ছা করেই ধরেনি। কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নম্বরটিতে কল ব্যাক করলো। দুবার রিং হতে পাশ থেকে কল রিসিভ হলো। ভেসে এলো এক বয়স্ক পুরুষের গম্ভীর কণ্ঠ, এখন দেশে আয়, রাস্তা ক্লিয়ার, তোর কেসটাও আমি সলভ করে ফেলেছি। পুরুষটির ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আর ইউ শিওর? ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ। নির্বাণ, ফিরে আয়। শুভ্রর বিয়ে, ওদের সুখ আমার সহ্য হচ্ছে না। এক মুহূর্তে নির্বাণের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। ওই চোখ দুটো স্থির হয়ে এলো। মনে হলো কেউ যেন হঠাৎ করে বহুদিনের চাপা ক্ষতটাতে আবার ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। তার ঠোঁট নড়ল। মাত্র দুটি শব্দ উচ্চারিত হলো, রিদি। ওপাশ থেকে নাইম খান শান্ত গলায় বললেন, হ্যাঁ, তার ফুফাতো বোনের সাথে। বুকের গভীরে বহু বছরের ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। কিন্তু নির্বাণ চিৎকার করলো না, ভাঙলো না। কোনো আর্তনাদ বের হলো না তার মুখ দিয়ে। শুধু কয়েক সেকেন্ড চুপ করে থেকে জানালার ওপারে ছড়িয়ে থাকা আলো ঝলমল শহরটার দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। কলটা কেটে যেতেই রুমটা যেন আরো নীরব হয়ে গেল। কবরের মতো এক গা ছমছমে নিস্তব্ধতা গ্রাস করলো পুরো ঘরকে। নির্বাণ চেয়ারে মাথাটা পুনরায় হেলিয়ে দিল। তীব্র মানসিক ক্লান্তিতে অজান্তেই চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। মুখটা তখনও কামারের হাঁপারের মতো দুটো ওঠানামা করছে। মুখ দিয়ে বের হচ্ছে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস। বন্ধ চোখের পাতায় স্মৃতির অন্ধকার পর্দায় হুট করে ভেসে উঠল এক অষ্টাদশীর মায়াবী মুখ। বুকের ভেতরেরটা দুমড়ে মুচড়ে যেতেই সে অবশ গলায় অজান্তেই গুনগুন করে গেয়ে উঠল, তোমায় আমি পাইলাম না রে, তাতে কোনো দুঃখ নাই। পাইল যেজন, রাইখো তারে দিয়া সুখ পুরোটাই। গানটা শেষ হতেই চাবুক খাওয়া পশুর মতো হঠাৎ চোখ খুলল সে। সেই শান্ত চোখ জোড়া মুহূর্তে চরম প্রতিহিংসার আগুনের মতো জ্বলে উঠল। এতক্ষণের তপ্ত নিঃশ্বাসগুলো এখন আর কেবল ক্লান্তির জানান দিচ্ছে না, তাকে দেখাচ্ছে খাঁচায় বন্দি কোনো হিংস্র জানোয়ারের মতো। ভেতরে সে ভয়াবহ আক্রোশ আর ধরে রাখতে পারল না নির্বাণ। বাঘের মতো লাফিয়ে উঠে সামনে থাকা থাই গ্লাসে সজোরে এক ঘুষি মারল। কান ফাটানোর শব্দে গ্লাসের কাঁচ ফেটে চারদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধারালো কাঁচের কিছু টুকরো চামড়া কেটে মাংসের ভেতর ঢুকে গেল। গভীর হিংস্রতায় হাত বেয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। কিন্তু সেই শারীরিক যন্ত্রণা ছোঁয়ার মতো মানসিক অবস্থা এখন আর তার নেই। সেদিকে সম্পূর্ণ খেয়ালহীন হয়ে সে সামনের কাচের টেবিলটা দুই হাতে খামচে ধরে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, ফাক দিস বুলশিট কল্ড লাভ। চিৎকারটা শেষ হতে পুরো টেবিলটা শূন্য তুলে আছাড় মারল। মুহূর্তে টেবিলটা শক্ত মাটিতে আছাড় খেয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো রুমটা এখন ভাঙা কাচের একটা ধারালো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নির্বাণ দেয়ালে রক্তাক্ত হাতটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসফিসিয়ে বলল, শুভ্র, আই এম কামিং। হেসে নিয়ে আনন্দ করে নে, কারণ যত হাসি তত কান্না। কষ্ট আসলে কি জিনিস এবার তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো।
চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, মানুষের হাসাহাসি আর কোলাহলে পুরো চৌধুরী বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। আজ শুভ্র আর হৃদির গায়ে হলুদ। সকাল থেকে পুরো বাড়িটাকে একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি বাইরের রাস্তাঘাটেও ঝলমলে মরিচবাতি দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে, বাকিরা আসবে কাল। তবে সবচেয়ে কাছের মেহমানগুলো ইতিমধ্যে হাজির। ঠিক সন্ধ্যার সময় তুর্য আর রিফাত তাদের বাবা মাকে নিয়ে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সবাই রিদিদের বাড়িতে হলুদ নিয়ে রওনা হবে। শুভ্রা, পাখি, মিহি আর তার ফ্রেন্ড চারিদিকে নিয়ে পার্লারে গিয়েছে সাজতে। রিদিদের বাড়ি থেকে রিদি পার্লারে নিয়ে গেছে। এত কিছুর মধ্যেও শুভ্র একেবারে স্বাভাবিক। ও ড্রয়িং রুমের সোফায় বসে নিজের মতো ফোন টিপছে। গায়ের উপর জড়ানো একটা নর্মাল কালো শার্ট আর পরনে সাদা প্যান্ট। রিফাতের বাবা আর তুজ্জোর বাবা সোহান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে কথা বলতে ইতিমধ্যে ঈশানও সেখানে হাজির হলো। তার গায়ে নীল শার্ট আর সাদা প্যান্ট। সে সোজা শুভ্রের পাশে এসে বসলো। তারপর আর চোখে শুভ্রর দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বস, আপনার বিয়ের আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সো হোয়াট, আমি কি এখন লজ্জায় রুমাল ধরে বসে থাক? ঈশান হালকা হেসে বলল, হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ্র নাক মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, ফালতু নিয়ম। এরই মধ্যে পাশে ধপাস করে বসে তুর্য শুভ্রর কাঁধে হালকা ধাক্কা মারলো। তারপর একেবারে পেশাদার গায়কের মতো চোখ বুজে হাত নাচিয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে টিটকারি দিয়ে গেয়ে উঠল, নৌশা সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন পিয়া থাকবে লাল শাড়ি। তুর্যর শেষ লাইনটা শেষ হতে না হতেই সোফার আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরিই ছিল শুভ্রকে খ্যাপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে। সে তুর্যর পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়ে দ্বিগুণ উৎসাহে আর চড়া গলায় তুর্যর মুখের কথা কেড়ে নিয়ে পরের লাইন দুটো গেয়ে উঠল, বিয়ের সাজন সাজিবে, আমার পাশে বসিবে। পুরো ড্রয়িং রুমে তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালির রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এমন উন্মাদনা দেখে আর চুপ থাকতে পারলো না। শুভ্রর দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা একটা হাসি দিল। তারপর বিড়ালের মতো খামচি কাটার ভঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসুর ঘরের নাজুক কোণের মতো চোখ মুখ কুঁচকে রিফাতকে টেক্কা দিয়ে খিলখিলিয়ে গেয়ে উঠল, আদর দিমু তোমারে বাসরে নিয়া। পরক্ষণে তুর্য, রিফাত আর ঈশান তিনজনে একসাথে তাল মিলিয়ে ড্রয়িং রুমের ছাদ ফাটানো গলায় কোরস গেয়ে উঠল, ওগো পরাণের পিয়া আমার ময়নাটিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। রিদিদের বাড়িতে গায়ে হলুদের নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শুভ্ররাও এখান থেকেই চলে গেছে। পুরো চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। কেউ হলুদের ডালা গোছাচ্ছে, কেউ ফুলের ঝুড়ি হাতে নিয়ে এদিক সেদিক ছুটছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের সাজটা দেখে নিচ্ছে। তুর্য আর রিফাত দুজনেই হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে। দেখতে একদম জমজমাট লাগছে। ঈশানকেও অনেকবার বলা হয়েছে পাঞ্জাবি পরার জন্য, কিন্তু সে বরাবরের মতো নিজের মর্জির মালিক। সোজা সাপটা না করে দিয়েছে, নিজের পছন্দের পোশাকই পরে নিয়েছে। অন্যদিকে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আছে শুভ্র। বসে আছে বললেও ভুল হবে, রাগে রীতিমতো ফুটছে। বারবার বড় বড় শ্বাস নিচ্ছে, মুখটা এমন গোমরা হয়ে আছে যেন এখনই কাউকে কামড়ে দেবে। কারণটা খুবই সিম্পল, তাদের ফ্যামিলির নিয়ম, গায়ে হলুদের দিন বর আর কনে একে অপরকে দেখতে পারবে না। আর সেই মহান নিয়মের বলি হয়ে পুরো পরিবার হৃদিদের বাড়ি চলে গেলেও শুভ্রকে রেখে গেছে বাসায়। শুভ্রর মেজাজ তখন অলরেডি অফ, তার উপর সকাল থেকে একবারও রিদিকে দেখতে পারেনি। মেয়েটা আজ কেমন করে সেজেছে, কি পরেছে, কতটা সুন্দর লাগছে, কিছুই দেখতে পারছে না। ফোন বের করে আবার কল দিল সে, একবার, দুবার, তিনবার, চারবার, কিন্তু কোনো লাভ হলো না। রিদি ফোনই ধরছে না। শুভ্রর চোয়াল শক্ত হয়ে গেল। ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে মাথার চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বিড়বিড় করে বলে, ওকে, ভেরি গুড, আমার ফোন ধরার টাইম নাই ম্যাডামের। আবার ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো, কোনো কল ব্যাক নেই, কোনো মেসেজ নেই। শুভ্র এবার দাঁত খিচিয়ে বলে, শালির বান্দির বাচ্চা, আমার ফোন ধরিস না, কাল রাতে বুঝাবো আমি কি জিনিস, এত অ্যাটিটিউড দেখাস? তোরে যদি না কাদাইয়া ছাড়ছি আমিও সাইফান শুভ্র চৌধুরী না।
কথাটা বলে আবার কল দিল। ফোনটা এবারও বাজতেই থাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। শুভ্র রাগে মাথার পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো, অথচ রাগের আড়ালে বুকের ভেতর অন্য এক অস্থিরতা কাজ করছে। সত্যি বলতে রাগটা রিদির উপর না, রাগটা এই কারণে যে আজ তার বউটা নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে, আর সে দেখতে পাচ্ছে না। আর এই ব্যাপারটাই শুভ্রর একদম টলারেট হচ্ছে না। অন্যদিকে রিদিকে ঘিরে রেখেছে শুভ্রা, পাখি আর মিহি। পার্লার থেকে সাজিয়ে আনার পর যেন তাকে চেনায় দায় হয়ে গেছে। পরনে হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি, সারা শরীরে কাঁচা গাঁদা ফুল আর টকটকে লাল গোলাপের গয়না, মাথার পেছনে নিখুঁত করে বাঁধা খোপা, তার উপর গাঢ় সবুজ ঘোমটা, চোখে টানা কাজল, ঠোঁটে হালকা রং, মুখ ভর্তি লাজুক আভা। অনেকেই বলে বেশি সাজলে সৌন্দর্য চাপা পড়ে যায়, কিন্তু সেই কথা সবার ক্ষেত্রে খাটে না। রিদিকে আজ এতই সুন্দর লাগছে যে আশেপাশের সব মেয়ের মাঝেও সে আলাদা করে চোখে পড়ে যাচ্ছে, যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো রাজকন্যা। সুব্রত একের পর এক ছবিই তুলে যাচ্ছে, কখনো হৃদিকে দাঁড় করিয়ে, কখনো ফুলের ঝুড়ি হাতে দিয়ে, আবার কখনো হাসতে বলে। উপর থেকে একের পর এক কল করে যাচ্ছে শুভ্র, কিন্তু শুভ্রা ইচ্ছে করে ধরছে না। একটু জ্বালাতন করুক তার ভাইটাকে। পাখিও ফোন হাতে ব্যস্ত, নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। পুরো বাড়িটা সন্ধ্যার আলোয় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। চারদিকে ঝলমলে লাইট, ফুলের সাজ, মানুষের কোলাহল, বক্সের শব্দে পুরো উঠোন কাঁপছে। ছোট ছোট ছেলেমেয়েরা ইতিমধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, কেউ গান ধরেছে, কেউ আবার তাল মেলাচ্ছে। তবে এই আনন্দের মাঝে হৃদির মনটা কেমন যেন অস্থির। সারাদিনে শুভ্রর সাথে একটা কথা বলা হয়নি, ফোনটাও রুমে পড়ে আছে, আর তাকে ঘিরে সবাই এমন ভাবে বসে আছে যে একা হওয়ার সুযোগই মিলছে না। হৃদি মুখটা একটু গম্ভীর হতে দেখে শুভ্রা দুই গাল টেনে দিয়ে বলে, ওলে আমার ভাবিটা বুঝি মন খারাপ করে বসে আছে, আমার ভাইয়ার সাথে কথা বলতে পারছে না, তাই না? পাশ থেকে পাশি ছবি তুলতে তুলতে হেসে বলল, এই যে মুখটা দেখ, একদম ধরা খেয়ে গেছে। সারাদিন কথা না বলতে পেরে অবস্থা খারাপ। হৃদি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মিহি তখন দুষ্টু হাসি দিয়ে বলে, এই শোন না একটা কথা, অনেক টিকটকে ক্যাপশনে দেখেছি বাসর রাত মানে ছেলেদের শান্তির রাত আর মেয়েদের কষ্টের রাত। এটা কি সত্যি? শুভ্রা সঙ্গে সঙ্গে মিহির পিঠে হালকা একটা কিল বসিয়ে বলে, চুপ কর লুচ্চা বেটি, সব কথায় নাক গলাতে হবে তো। মিহি মুখ ফুলিয়ে বলে, আমি তো শুধু প্রশ্ন করলাম। পাখি হেসে ওঠে, তোর প্রশ্নগুলোও না এক নম্বরের বিপজ্জনক। তাদের কথায় আশেপাশে থাকা কয়েকজন মেয়েও হেসে ওঠে, আর লজ্জায় হৃদির গাল দুটো টুকটুকে লাল হয়ে যায়। তাদের হাসাহাসির মাঝে হঠাৎ আবার বেজে উঠল শুভ্রার ফোন। চারপাশে তখন গান বাজছে, মেয়েদের হাসির শব্দে পুরো ঘর মুখর। শুভ্রা অন্যমনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে নিল, স্ক্রিনে চোখ পড়তে ভুরু নাচিয়ে তাকালো। আবারও শুভ্র। পাশে বসে থাকা হৃদির চোখও স্ক্রিনে গিয়ে আটকালো। মুহূর্তেই তার বুকের ভেতরটা ঝক করে উঠল। সারাদিন ধরে একটা কথাও বলতে পারেনি শুভ্রর সাথে, নিজের ফোনটাও রুমে পড়ে আছে। মানুষটা কতবার কল দিয়েছে কে জানে। ভাবতেই বুকের ভেতর কেমন একটা অপরাধ বোধ কাজ করলো। সে চুপচাপ শুভ্রার দিকে তাকালো। চোখ দুটো এমনিতেই কাজলে ভরা ছিল, তার উপর সারাদিনের ক্লান্তি আর অপেক্ষা মিশে ছলছল করে উঠেছে। কিছু বলল না, কিন্তু তার সেই অসহায় চাহনি দেখে শুভ্রা বুঝে গেল মেয়েটা শুভ্রর সাথে কথা বলতে চাইছে। শুভ্রা আর দুষ্টুমি করলো না, ঠোঁট কামড়ে কলটা রিসিভ করে কানে তুললো। ওপাশ থেকে সাথে সাথে ভেসে এলো শুভ্রর ভারী গম্ভীর আর স্পষ্ট বিরক্ত কণ্ঠ, থাপ্পড় চিনিস তুই? শুভ্রা আঁতকে উঠলো, ভাইয়া, 10 বার ফোন দিছি, একবারও ধরার নাম নাই, কি করছিলি এতক্ষণ? কথাগুলো বলার সময় শুভ্রর গলার এমন একটা চাপা রাগ ছিল যে সামনে পেলে সত্যি দুইটা ঝাড়ি দিয়ে দিত। শুভ্রা শুকনো ঢোক গিলে বলে, ইয়ে মানে ভাইয়া, আসলে ছবি তুলতেছিলাম। ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, ছবি তুলতেছিলি তো হাত ভাঙা ছিল নাকি? ফোন ধরতে সমস্যা কোথায় ছিল? পাশে বসা পাখি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। মিহি তো প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। শুভ্রা এবার মিনমিন করে বলে, সরি ভাইয়া, বাড়ি আয় আগে, তারপর তোর সরি বের করছি। গম্ভীর গলাতেই কথাটা বলে শুভ্র হৃদির ঠোঁটের কোণে অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল। শুভ্রা এবার প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি দরকার? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুভ্রর গলা আগের চেয়েও ভারী হয়ে এলো, হৃদি কোথায়? মাত্র দুইটা শব্দ, কিন্তু শব্দ দুটোর ভেতরে সারাদিনের অপেক্ষা, বিরক্তি আর অস্থিরতা মিশেছিল। হৃদির বুকটা আবার ধক করে উঠল। শুভ্র আবার দাঁত চেপে বলল, ওইটাকে বল আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কল দিতেছি, ম্যাডামের কোনো খবর নাই। ফোন রুমে রেখে ঘুরতেছে, না ইচ্ছা করে ধরতেছে না।
ওইটা আমি পরে বুঝবো নে। একটু থেমে আবার বলে, আর শোন, আমার হাতে মার খাইতে না চাইলে 5 মিনিটের মধ্যে ও যেন আমাকে কল দেয়। আই অ্যাম নট জোকিং। শুভ্রার সামনে বসে থাকা হৃদির মুখটা লাল হয়ে উঠলো। পাখি চোখ টিপে তার দিকে তাকালো। মিহি মুখ চিপে হাসতে হাসতে বলে, উফ, হৃদির জন্য দেখি ভাইয়ার অবস্থা পুরাই ক্রিটিক্যাল। শুভ্র কল কেটে দিল। হৃদির বুকটা কেঁপে উঠলো, যেন ভেতরের অস্থিরতাটা আরো বেড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাঁধে হাত রাখলো। তারপর হালকা গলায় বলে, যা রুমে গিয়ে কথা বলে আয়, আমার ভাইটাকে আর বেশি পাগল করিস না। চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা খিলখিল করে হেসে উঠল। হৃদি লজ্জায় মাথা নিচু করে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকেই দরজা বন্ধ করে সে বিছানার দিকে ছুটে গেল। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই পাওয়ার অন করলো। পরের মুহূর্তেই তার চোখ থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে 208টা মিস কল, সবই শুভ্রর নম্বর থেকে। হৃদির বুকটা ধক করে উঠল, আঙ্গুল কেঁপে উঠল। মানুষটা যে সত্যি ভীষণ রেগে আছে সেটা বুঝতে আর 1 সেকেন্ডও লাগলো না। সে অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা ডায়াল করলো। মাত্র 2 সেকেন্ড, তারপরে রিসিভ হয়ে গেল। যেন ওই পাশের মানুষটা শুধু এই কলটার অপেক্ষায় ছিল। হৃদি থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা কানে তুলল। ওপাশে প্রথমে শুধু শ্বাসের শব্দ, ভারী গম্ভীর অস্থির। কিছুক্ষণ দুজনেই চুপ, যেন কথা নেই, একে অপরের নিঃশ্বাসই বুঝতে চাইছে। তারপর শুভ্র ধীরে গম্ভীর গলায় বলে উঠল, সারাদিন কতবার কল দিছি আপনাকে। হৃদির গলা কেঁপে উঠল। সে খুব আস্তে বলে, 208টা। শুভ্র আবার বলে, আপনি কি একটা বারও কল ধরেছেন? না। একটু থেমে আবার প্রশ্ন আসে, হোয়াট, হোয়াই। হৃদি ঠোঁট ভিজিয়ে নেয়, কণ্ঠ ভাঙা ভাঙা হয়ে আসে। ফোন রুমে ছিল, আমি নিচে ছিলাম, কেউ যেতে দেয়নি, সরি। ওপাশে আবার নীরবতা। তারপর শুভ্র গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে, ভিডিও কল দিচ্ছি। বলেই শুভ্র ফোন কেটে ভিডিও কল দিল। হৃদি নিজের মুখটা স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে সামনে গেল। ওপাশে শুভ্রের ঘরের বাতিটা মৃদু জ্বলছে। শুভ্র হৃদির দিকে প্রথমে স্বাভাবিক চোখে তাকালো, কিন্তু এক মুহূর্তের মধ্যেই তার চোখের মনি স্থির হয়ে এলো, আর দৃষ্টিজোড়া হয়ে উঠল বিপজ্জনক রকমের নেশালো। হৃদির মাথায় গাঢ় গোলাপ আর গাঁদা ফুলের টিকলি, কানের দোল দোল লাগার হার, আর ঠোঁটে লিপস্টিক মাখা। সেই মায়াবী রূপ দেখে শুভ্রর গলা শুকিয়ে গেল। সে ধীর স্থির কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে, মাশাল্লাহ, আমার বউটাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি লজ্জায় এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। শুভ্রর গলা দিয়ে একটা খসখসে হাসির শব্দ বেরিয়ে এলো, যা হৃদির শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে নিয়ে গেল। শুভ্র অগোছালো হয়ে নিজের মাথার চুলগুলোকে এক ঝটকায় পেছনের দিকে সরিয়ে দিয়ে বলে, আরে আমার লাজুকি বউটা দেখি আবার লজ্জাও পায়। তা ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই সৌন্দর্য আমাকে ভেতর থেকে পাগল করে দিচ্ছে? আমার ভেতর, বুকের ভেতর যে ঝড় তুলে দিচ্ছে, তাতে আমি পুরো এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছি। বলেই শুভ্র প্রচন্ড ভাবে ঘামতে শুরু করলো। তার চোখের মনে লাল হয়ে উঠলো, আর সে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। হৃদির এই রূপ দেখার পর তার নিজেকে কেমন যেন বন্য আর পাগল পাগল লাগছে। সে নিজের শার্টের কলারটা 2 হাত আঙ্গুল দিয়ে টেনে একটু ঢিলে করে দিল, এবং অস্থিরতায় বারবার নিচের ঠোঁট কামড়ে ধরে ফোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তেজিত কণ্ঠে বলে, মাফ করবো, তোর এই সৌন্দর্য দেখার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। I am just losing my mind. It is driving me crazy. আর 1 সেকেন্ড যদি তুই এভাবে আমার সামনে থাকিস, তবে আমি কাল রাত পর্যন্ত ধৈর্য ধরতে পারবো না। ভাই শোনা, আমার এই অবস্থা করার জন্য সব কাল রাতে সুদে আসলে উসুল করে নেব। বলেই কলের লাইন কেটে দিল। হৃদি স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি হলো? শুভ্র কেন এভাবে হুট করে কল কেটে দিল? সন্ধ্যা 7টার ফ্লাইটে উঠল নির্বাণ। বিমানের ফার্স্ট ক্লাস কেবিনের শরীর এড়িয়ে চোখ বন্ধ করে রইল সে। আছে যাচ্ছে, হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তার জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করেই ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি, নরক যন্ত্রণার জন্য রেডি থাক। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্বাণ বিরক্তি নিয়ে চোখ খুলল। স্ক্রিনে নামটা দেখেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, আপনি এসেছেন, এই খবরটা গোপন রাখতে হবে। শুভ্র যদি কোনোভাবে জানতে পারে, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময়। আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়া করলে আপনি জিততে পারবেন না। নির্বাণ দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল, হুগা মারা কথা বলবি না তো। আমি
বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব, কাউকে শান্তিতে বিশ্রাম দিতে যাচ্ছি। ওপাশ থেকে লোকটা কাঁপা কাঁপা গলায় বোঝানোর চেষ্টা করলো, স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা খেয়ে যাবেন। শুভ্রর পরিচয় তো জানেন, ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছে, তাই ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। এত ঘ্যান শুনে নির্বাণের চোখের মনে আগুনের মতো জ্বলে উঠল। সে অস্থিরভাবে নিজের চুলের ভেতর হাত চালিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। নির্বাণ হিসিয়ে বলল, তোর সাওয়া আসতেছি তোর বাল কাটতে। বলেই সে ফোনটা আছাড় মারার মতো করে কেটে দিল। রাগে তার বুকের খাঁচা ওঠানামা করছে। ও ভয় পাবে, ওর মতো শিকারী বাঘের ভয় কিসের? পুরো পৃথিবী ওকে দেখে কাঁপবে। এই ভাবনাটা তাকে আরো অস্থির করে তুলল। জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নির্বাণ নিজের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার শিরাগুলো ফুলে উঠেছে, সে নিশ্চিত এবার শুভ্রের সব ধম্ব সে ধুলোয় মিশিয়ে দেবে। তোর জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঢোলের মতো। হাঁটতে বের হলে সবাই বলবে, এই যে এইটা শুভ্রার মোটকা জামাই না? কথাটা বলে মিহি তার কোমর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর তোর জামাই হবে একদম টাকলা। রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙ্গুল দেখিয়ে বলবে, ওই যে মিহির টাকলা জামাই, দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এক কোনায় দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ায় মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়ি তাদের হাসির শব্দে কাঁপছে। মিহি হঠাৎ শয়তানি হাসি দিয়ে শুভ্রাকে ধরতে দৌড় দিল। শুভ্রাও হাসতে হাসতে শাড়ির কুচি সামলে রাস্তার দিকে দৌড় শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে রিদিদের বাড়ির সামনে এসে থামলো। ঈশান, রিফাত আর তুর্যর দলবল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। এদিকে শুভ্রা পেছন থেকে মিহির দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে আচমকা ঈশানের সঙ্গে ধাক্কা খেল। ঈশান হঠাৎ তাল সামলাতে না পেরে পিছনের দিকে ঠাস করে পড়ে গেল, আর শুভ্রা গিয়ে ঈশানের বুকের উপর আছড়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউ বুঝে ওঠার সুযোগ পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে তাদের ঠোঁট একে অপরের সঙ্গে লেগে গেল। দুজনের শরীর যেন মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। শুভ্রা কি ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুচি ধরে প্রায় দৌড়েই বাড়ির ভেতরে চলে গেল। পিছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ওদিকে ঈশানের কোমরের যে ব্যথাটা লেগেছে তা যেন তার পুরো পুরুষত্ব আর ইগোকে চুরমার করে দিয়েছে। সে মাটিতেই বসে কোমরে হাত দিয়ে কাতরাতে কাতরাতে আর্তনাদ করে উঠল, আহা আমার কোমর! মনে হচ্ছে কোমরের হাড়টাই দুই টুকরা হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে বলল, ভালোই তো, ফ্রিতে একটা পুরো সিনেমার সিন দেখে ফেললাম। রিফা তো হেসে কুটি কুটি অবস্থা, একদম ঠিক বলেছিস, কি সুন্দর এন্ট্রি ছিল দেখেছিস? শুভ্রা দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের উপর পড়লো, তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল। একদম সিনেমার প্রথম দৃশ্যের নায়িকার মতো। ঈশান বিরক্ত মুখেও তাদের দিকে তাকালো। জানি না ওই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে শপথ নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙেই ছাড়বে। কথাটা বলতে বলতে তুর্য আবার হো হো করে হেসে উঠল। কোমরটা এখনো অক্ষত আছে তো ভাই, চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরো জোরে হেসে উঠল। শেষমেশ তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টের হালকা ধুলো লেগেছিল। বিরক্ত মুখে ধুলো ঝেড়ে জামাটা ঠিক করলো সে। এরই মধ্যে বাড়ির সামনে অতিথিদের ভিড় আরো বেড়ে গেছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ। আলো, হাসি আর কোলাহল মুখর পুরো জায়গা। তিনজন একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে দাঁড়াতে তাদের চোখের সামনে ভেসে উঠল রঙিন সাজসজ্জায় মোড়া পুরো অনুষ্ঠান স্থল। চারপাশে ব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজে জমে উঠেছে পরিবেশ। ওদিকে শুভ্রার লজ্জায় দৌড়ে রুমে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়লো। বুকের ভেতরটা যেন এখনো ধুকপুক করে চলছে। এক হাত বুকের উপর চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়লো। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে এখনো বিশ্বাসই হচ্ছে না। ভাবতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছে। এদিকে রিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শ্বাসটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। হঠাৎ শুভ্রাকে এভাবে হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে
তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে তোর? এভাবে কুকুরের দৌড়ানি খাওয়া মানুষের মতো দৌড়ে আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্থিরতা লুকিয়ে জোর করে একটা হাসি এনে বলল, কিছু হয়নি রে, পরে বলবো। এখন চল, তোর জন্য হলুদ চলে এসেছে। রিধি সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। কিছুক্ষণ পর পাখি, মিহি, শুভ্রা সহ আরো অনেক মেয়ে মিলে রিধির মাথার উপর একটি ওড়না ধরলো। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেই তারা ধীরে ধীরে রিধিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখ গেল বাড়ির সদর দরজার দিকে। এক মুহূর্তে তার চারপাশের শব্দ যেন দূরে মিলিয়ে গেল। ওড়নার নিচে মাথা নত করে হাঁটছে রিদি, আর তার চারপাশে চার কোণা ধরে হেঁটে আসছে এক ঝাঁক মেয়েরা। কিন্তু ঈশানের দৃষ্টি সেখানে আটকে রইল না। তার চোখ গিয়ে থামলো শুভ্রার উপর। হলুদ রঙের সবুজ পাড়ের শাড়িতে মেয়েটা যেন চারপাশের সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীরে লাল গাঁদা ফুলের গহনা, মাথার খোপায় ফুল, হাতে ফুলের চুড়ি, কোমরে ফুলের বেল্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো হলুদ পরী ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো, চারপাশের সাজসজ্জা আর মানুষের ভিড়ের মাঝেও মেয়েটাকে আলাদা করে চোখে পড়ছে। ঈশান অজান্তে স্থির হয়ে গেল মুহূর্তের জন্য। চারপাশের কোলাহল, মানুষের কথা, তুর্য, রিফাতের আড্ডা, সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। শুধু স্পষ্ট হয়ে রইল হলুদ শাড়ি পরা এক চঞ্চল মেয়ের অবয়ব। ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তে শুভ্রার চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। দূর থেকে ঈশানকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। লজ্জায় তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল সে। আজকাল কেন জানি ঈশানের সামনে এলেই তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত চলতে শুরু করে। হাত পা ঠান্ডা হয়ে আসে। আর হবেই বা না কেন? শুভ্রা বুঝে গেছে সে আর স্বাভাবিক নেই। কবে, কখন, কিভাবে সে জানে না, শুধু জানে অজান্তেই ঈশানের নামের মানুষটার প্রতি তার হৃদয়ে এক গভীর অনুভূতি জন্ম নিয়েছে। এমন এক অনুভূতি যার নাম ভালোবাসা। রিদিকে স্টেজের মাঝখানে বসানো হলো। চারপাশে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। বক্সে উচ্চস্বরে গান বাজছে। তরুণ তরুণীদের হাসি চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। শুভ্রা হঠাৎ তুর্য আর রিফাতের বাবা মাকে দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে গেল। মিষ্টি হেসে সালাম করতে সবাই স্নেহভরা হাসিতে সালামের জবাব দিলেন। তুর্যর মা শুভ্রার থুতনিতে আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো মা। সেই ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। শুভ্রা লাজুক হেঁচে মাথা নিচু করলো। তুর্যের মা এবার নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যা বলেছি তুর্যের বাবা? দেখেন না মেয়েটা কত বড় হয়ে গেছে, আর দেখতে তো একেবারে পরীর মতো হয়েছে। তুর্যের বাবা মৃদু হেসে বললেন, আরে, মেয়েরা তো চোখের পলকেই বড় হয়ে যায়, বুঝতেই সময় লাগে না। কথাটা শুনে সবাই হেসে উঠল। শুভ্রাও মুচকি হেসে আবার স্টেজে গিয়ে রিদির পাশে বসলো। এদিকে তুর্যের মা শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, শুনুন, একটা কথা বলবো, বলো। আমরা তো তুর্যের বিয়ের কথা ভাবছি, তাই বলছিলাম বাইরের মেয়ে খুঁজতে যাব কেন? শুভ্রার সঙ্গে তুর্যের বিয়ের কথা বলি না। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ছেলের বউ হিসেবে একদম পারফেক্ট, আর দুজনকেও মানাবেও দারুণ। কথাটা শুনে তুর্যের বাবা হেসে ফেললেন। তোমাকে একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? তুর্য আর শুভ্রার বিয়ের কথা আমি আজ থেকে 2 বছর আগেই ঠিক করে রেখেছি। তুর্যের মা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললেন। বলেন কি? হ্যাঁ, এই ব্যাপারটা শুধু আমি আর সোহান চৌধুরী জানি, আর কেউ না। কিন্তু কবে, কিভাবে? তুর্যের বাবা স্মৃতিমাখা হাসি হেসে বললেন, একদিন আমি আর সোহান চৌধুরী একসঙ্গে গাড়িতে করে ফিরছিলাম, তখন হঠাৎ রাস্তায় শুভ্রাকে দেখি। মেয়েটা তখন সবে এইচএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগে। তারপর সোহানকে বিষয়টা জানালাম। উনি রাজিও হয়ে গেলেন। তিনি একটু থেমে আবার বললেন, তুর্যকে তো তিনি ছোটবেলা থেকেই চেনেন। ছেলেটার স্বভাব, চরিত্র, পরিবার সবই তার জানা। আর শুভ্রাও তো তুর্যকে ছোটবেলা থেকেই চেনে। তাই দুজনকে নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না। তুর্যের মা এখনো বিস্মিত মুখে তাকিয়েছিলেন। তুর্যের বাবা হেসে বললেন, আজই তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো নিয়তির খেলাটা কেমন। আমি বলার আগে মেয়েটাকে তোমারও পছন্দ হয়ে গেল। তুর্যের মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আপনি জানেন না কি বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি আমার ছেলের বউ হিসাবে শুভ্রাকেই চাই। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়লেন।
আরে এতটা উচ্ছ্বসিত হওয়ার কিছুই নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল তুর্য যখন আমার ব্যবসার দায়িত্ব নেবে তখনই বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। এখন তো তুর্য ব্যবসা সামলাতে শুরু করেছে। বিষয়টা জানার পর সোহান চৌধুরী আমাকে বলে রেখেছে আজকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে তুর্য আর শুভ্রার বিয়ের বিষয়ে বসবেন। তুর্যের মা খুশিতে আবারও শুভ্রার দিকে তাকালেন। মনে মনে যেন মেয়েটাকে ইতিমধ্যে নিজের ছেলের বউ হিসেবে কল্পনা করে ফেলেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজ জুড়ে আনন্দ আর কোলাহলের রেশ ছড়িয়ে পড়েছে। একে একে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই স্টেজে উঠে রিদির গালে আর কপালে হাতে হলুদ মেখে দিতে লাগলো। চারপাশের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে বারবার। হাসি ঠাট্টার শুভকামনায় মুখর পুরো পরিবেশ। হঠাৎ বক্সে বাজতে থাকা গানের ভলিউম আরো একটু বেড়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে শুভ্রা, মিহি পাখি আর তাদের বয়সী আরো কয়েকজন মেয়ে স্টেজের সামনে চলে এলো। মুহূর্তের মধ্যে তারা গানের তালে তালে নাচ শুরু করে দিল। কেউ দুই হাত উঁচু করে ঘুরছে, কেউ কোমর দুলিয়ে তাল মিলিয়ে নাচছে, আবার কেউ হাসতে হাসতে অন্যদের টেনে নিচ্ছে মাঝখানে। নাচতে নাচতে শুভ্রা, মিহি পাখি আর বাকি মেয়েরা একসঙ্গে গেয়ে উঠলো নান্টু ঘাটকের কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। গানের তালে তালে তারা সবাই একসঙ্গে হাত তুলে বুকের সামনে হৃদয়ের আকৃতি বানিয়ে কোমর দুলিয়ে নাচতে নাচতে তারপর আবার জোরে গেয়ে উঠল, পোলা তো নয় সে তো আগুনের গোলা রে, পোলা তো নয় একখান আগুনের গোলা। চারপাশের ছেলেরা শিজ বাজিয়ে আর চিৎকার করে উৎসাহ দিতে লাগলো। ওহো! স্টেজের সামনে হইচই পড়ে গেল। এদিকে ঈশান দুই হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে। এরা আবার কোন গান বের করে নাচছে। মাথা নেড়ে অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখনই শুভ্রা নাচতে নাচতে তার সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগে মেয়েটা নির্লজ্জের মতো তার শার্টের কলার চেপে ধরলো। এই, কথা শেষ করার সুযোগ পেল না সে। শুভ্রা টেনে তাকে সোজা স্টেজের মাঝখানে নিয়ে এলো। চারপাশে মুহূর্তই হৈ হৈ পড়ে গেল। রিফাত আর তুর্য হাসতে হাসতে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান অবিশ্বাস নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে, আর শুভ্রা সে দিব্যি গানের তালে তালে নাচতে নাচতে ঈশানের চারপাশে ঘুরে ঘুরে গেয়ে উঠল। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভোলা, আমার লাগি পরাণে তার দেয় না কভু তোলা। গান গাইতে গাইতে একবার আঙ্গুল তুলে ঈশানের দিকে দেখলো, ব্যাস, জনতা আবার চিৎকার দিয়ে উঠলো, হু। ঈশানের চোয়াল শক্ত হয়ে গেল, আর শুভ্রার মুখে তখন দুষ্টু হাসি। গান শেষ হতেই সে হালকা একটা ধাক্কা দিয়ে ঈশানকে আবার সাইডে সরিয়ে দিল। তারপর বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে আবার গেয়ে উঠল। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুল একটা পোলা। পোলা তো নয় সে তো আগুনের গোলা রে, পোলা তো নয় একখান আগুনের গোলা। স্টেজ জুড়ে হাসি, হাততালি আর শীষের শব্দে উৎসব যেন আরো জমে উঠল। গান শেষ হতেই শুভ্রা হাসতে হাসতে মেয়েদের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তাকে আর কোথাও দেখা গেল না। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মুখ অন্ধকার হয়ে আছে। এই মেয়েটার সাহস দিন দিন বাড়ছে। সবার সামনে তার শার্টের কলার টেনে স্টেজে তুলে এনেছে। এখন পুরো অনুষ্ঠানে কে কি ভাবছে ঈশ্বরই জানে। চোয়াল শক্ত করে সে ভিড় থেকে বেরিয়ে এলো। আজ শুভ্রাকে খুঁজে বের করবেই। তারপর তারপর কি করবে সে নিজেও জানে না। তবে মেয়েটার খবর আছে আজকে। স্টেজের আশেপাশে খুঁজলো, বাড়ির ভিতরে খুঁজলো, কিন্তু শুভ্রার কোনো হদিস নেই। হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনে নিরিবিলি রাস্তার দিকে চলে এলো। চারপাশে রঙিন লাইটের আলো ছড়িয়ে আছে। দূর থেকে ভেসে আসছে গানের শব্দ আর মানুষের কোলাহল। ঈশান থেমে চারপাশটা তাকালো। গেল কোথায় মেয়েটা? নিজের মনে বিড়বিড় করলো সে। ঠিক তখনই ঠান্ডা নরম কিছু একটা তার গালে ছুঁয়ে গেল। ঈশানের পুরা শরীর কেঁপে উঠল। প্রতিক্রিয়া দেখাতে এক সেকেন্ড সময় নিল না। দ্রুতই হাত বাড়িয়ে সে নিজের গালের কাছে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। পিছন থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো পরিচিত এক কাপা কাপা কণ্ঠ, ঈশান ভাই। শুভ্রা কণ্ঠস্বর শুনে ঈশানের চোখ সরু হয়ে এলো। হাতের মুঠো আরো শক্ত হলো। অন্ধকারে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। শুভ্রা ধরা পড়ে যাওয়ায় চোরের মতো দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ধরা পড়েছে অপরাধ বোধ। ঈশান কিছু বলল না। ধীরে ধীরে শুভ্রার হাতটা নিজের দিকে টেনে আনলো। তারপর হাতের কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ শুকলো। সঙ্গে সঙ্গে কাঁচা হলুদের তীব্র গন্ধ নাকে এসে লাগলো। ঈশানের নাক কুঁচকে গেল। আর বুঝতে একটুও বাকি রইল না এই দুর্ধর্ষ মেয়েটা একটু আগে সুযোগ বুঝে তার গালে হলুদ মেখে দিয়েছে। মুহূর্তের মধ্যে ঈশানের রাগ
চড়চড় করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এমন ফাজলামি করার মানে কি? সে ঝটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপর চরম বিরক্তিতে তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সবার সামনে অমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কি ভাববে? শুভ্রা, তুমি এখনো ছোট নও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না? ঈশানের এমন আচমকা ধমকে ভেতরে ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গলায় বলল, সরি ঈশান ভাইয়া, আই অ্যাম রিয়েলি সরি। ঈশান তার কথা একটুও শান্ত হলো না, বরং আরো রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শ্যাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামো করো। আমাকে কি তোমার জোকার মনে হয় যে যা ইচ্ছে তাই করবে আমার সাথে? শুভ্র এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না, কিন্তু ঈশানের এই রুদ্ধ কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু দুষ্টুমিই করেছিল, বেশি কিছু তো করেনি। এতে সবার সামনে এইভাবে অপমান করে কথা বলার কি আছে? প্রচন্ড একটা অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। ঈশান পুনরায় ধমকের সুরে বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি শুভ্রা, নেক্সট টাইম আমার সাথে এমন দুষ্টুমি করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করার জন্য ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। সে কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবার জোর দিয়ে বলল, আই সেড মনে থাকবে। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা গলাতেই কোনো মতে বলল, হুম মনে থাকবে। এবার সত্যি বলছে ঈশান ভাই, আর দুষ্টুমি করব না আপনার সাথে, আর কোনোদিন ফাজলামি করব না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। বলেই শুভ্রা চোখের জল আড়াল করতে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটুকুই বেশিই বলে ফেললো সে মেয়েটাকে। এতটা রুড না হলেও তো চলতো। কিন্তু পরক্ষণে সে নরম ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, ধুর, যা করেছে ও, তার জন্য এই বকাটুকুর প্রাপ্য ছিল। বেশি মাথায় তুললে পরে আর সামলানো যাবে না। চলবে ইনশাআল্লাহ।